হ্যালো শ্রোতারা, আমি সুপর্ণা আবারও হাজির হলাম আজদাহা গল্পের পরবর্তী পর্ব নিয়ে। তো চলুন গল্পটি শুনে আসি। ফ্লোরাস রাজ্য। এই রাজ্যের রাজকুমারী অ্যালিসা, যার মুখাবয়ব উত্তেজনা আর হতাশার রেখা স্পষ্ট। বাবা, তোমরা আমার সাথে এমন কেন করলে? এলিসার কণ্ঠে সজোর ক্ষোভ। আমার প্রিন্স পৃথিবীতে গিয়েছে আর আমি জানলাম অন্যজনের কাছে। আমি এই মুহূর্তে পৃথিবীতে যাব বাবা। রাজা জারেন বললেন, অ্যালিসা, তুমি জানো আমাদের রাজ্যের নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ। আমাদের জাতি বিপদের সম্মুখীন। অ্যালড্রো রাজ্যের বিয়ের প্রথাটি আধুনিক। তারা কানেক্ট অ্যান্ড হারমোনি নামের এক বিশেষ সফটওয়্যার ব্যবহার করে পছন্দের সঙ্গে নির্বাচন করে। অ্যালিসা আর জ্যাসপারের সম্পর্কের ক্ষেত্রে সফটওয়্যারটি পরীক্ষা শেষ ফলাফল দিয়েছিল। মেলবন্ধন স্কোর 100%। অ্যালিসার কাছে এসব ভালোবাসা হলেও জেসপারের কাছে এটি শুধু প্রোগ্রামিং এবং বংশবিস্তারের সিদ্ধান্ত। অ্যালিসার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে ভালোবাসার জন্য কিছু ঝুঁকি নেওয়া প্রয়োজন। তাই সে সিদ্ধান্ত নেয় রাজ্যের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছুদিনের মধ্যেই পৃথিবীতে যাবে জেসপারের কাছে। তাই প্রিন্সকে একা বিপদের সম্মুখীন হতে দেওয়া তার পক্ষে সম্ভব নয়। দুপুরের নীরবতা ভেদ করে জ্যাসপার ফিওনার বন্দিশালার দিকে পা রাখল। গত রাতের ঘটনাগুলো তার মনের গভীরে চাপা থাকলেও সে মানবীর অস্তিত্ব ক্রমশ তার চিন্তায় ভারী হয়ে উঠেছিল। কোনো প্রকার অনুভূতির বহিঃপ্রকাশ ছাড়াই সে ফিওনাকে ফেলে রেখে গিয়েছিল, কিন্তু সে জানে আপাতত ফিওনাকে জীবিত রাখাটা তার জন্য জরুরি। এই তাগিদেই হাতে কিছু তাজা ফল এবং বোতলজাত পানি নিয়ে সে কাঠের সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো। এই বন্দিশালায় ফিওনার ধারে কাছে কেউ যেন না ঘেঁষে, সেটা জেসপারের একান্ত ইচ্ছা। ভেনাস মানে শুক্র গ্রহ, সৌরজগতের এই দ্বিতীয় গ্রহ, যা প্রায়শই পৃথিবীর যমজ নামে পরিচিত, তা ড্র্যাগনদের জন্য এক বিশেষ বাসস্থান। ভেনাসের আদিম পরিবেশ মানুষের বসবাসের অযোগ্য। এটি এক অগ্নিময় গ্রহ, যেখানে তাপমাত্রা 465 ডিগ্রি সেলসিয়াস। তবে ড্র্যাগন জাতি তাদের উন্নত প্রযুক্তির মাধ্যমে ভেনাসকে পৃথিবীর চেয়েও আধুনিক করে তুলেছে। এখানে কৃত্রিম উপায়ে চাঁদের ব্যবস্থা করা হয়েছে, যার কারণে দিন এবং রাত হয়। বায়ুমণ্ডলের বিষাক্ত উপাদানগুলিকে নিয়ন্ত্রণ করে সেখানে আরেকটি পৃথিবীর মতোই সব কিছু কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, যা ড্র্যাগনের শক্তিশালী প্রজাতিকে টিকে থাকতে সাহায্য করে। তাদের শারীরিক রক্ষা কবচ এই চরম পরিবেশ ও সুরক্ষা দেয়। ভেনাসের এই কৃত্রিমতার মাঝে গড়ে উঠেছে অ্যালড্রো রাজ্য, এই এক রহস্যময় এবং শক্তিশালী রাজ্য। রাজ্যের কেন্দ্রে দাঁড়িয়ে আছে রাজপ্রাসাদ। সিংহাসনে অবস্থিত রাজা জেনোথ ড্রাকনিস, যিনি এখন গভীর চিন্তায় মগ্ন। তার দুই পুত্র জ্যাসপার অরিজিন এবং অ্যাথুরিয়ান ফায়ারলক তার দুশ্চিন্তার কারণ। রাজা জেনোথ অতীতে তার ছোট ভাই ড্র্যাগনিসের বিধ্বংসী প্রেমের পরিণতি দেখেছিলেন। তাই জন্মের পর থেকেই জ্যাসপারের মনের গভীরে ভালোবাসার অনুভূতি সম্পূর্ণরূপে মুছে দিয়েছিলেন রাজা। তিনি জ্যাসপারের ব্রেইন সফটওয়্যার উন্নত প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রণ করে ভালোবাসার লাভ ফাংশনটি ডিলিট করে দিলেন। এর ফলে জ্যাসপারের হৃদয়ে প্রেমের
আলো নিভে গেল। এক নিঃসঙ্গ শূন্যতা সৃষ্টি হলো। রাজা জানেন সামগ্রিক স্বার্থের জন্য এটি একটি অমানবিক পদক্ষেপ, কিন্তু রাজ্যের শাসন করার জন্য জেসপারকে একজন শক্তিশালী ও অবিচল প্রিন্স হিসেবে গড়ে তুলতে হবে। ফিওনা তখন হতাশার গভীরে নিমজ্জিত। বিছানায় নীরব বসে আছে, যেন এক নিষ্পাপ পাথরের মূর্তি। হঠাৎই কাচের দেওয়ালের সামনে কিছু একটা নড়ে উঠল। একটি স্লাইডিং প্যানেল সশব্দে সরে গেল। ফিওনার বিস্ময় যেন শেষ হবার নয়। এই নির্জন স্থানে এমন গোপন দরজা থাকতে পারে, সেটা তার কল্পনার বাইরে ছিল। ঠিক সেই মুহূর্তে জ্যাসপার রুমে প্রবেশ করলো। তার উচ্চকায় অবয়ব এবং নিঃশব্দ গতিবিধি ফিওনার মনে সেই ভয়ঙ্কর ড্র্যাগনের রূপটিকে মুহূর্তেই ছড়িয়ে দিল। ফিওনার দৃষ্টি জড়সড় হয়ে গেল, হৃদস্পন্দন যেন থেমে যাওয়ার উপক্রম। মানব রূপে থাকলেও জ্যাসপার যেন তার কাছে এক নিষ্ঠুর ও অপ্রতিরোধ্য শক্তির প্রতীক। জ্যাসপার চোখের কোণে অভিব্যক্তি প্রকাশ না করেই ফিওনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তার নীরবতায় অদ্ভুত এক জোর, যা বাতাসকে আরো ভারী করে তুলল। জ্যাসপার কিছুক্ষণ স্থির দৃষ্টিতে ফিওনাকে পর্যবেক্ষণ করলো। তারপর সে বেডের পাশের ছোট টেবিলের দিকে এগিয়ে গেল। হাতে থাকা ফল আর পানির বোতল সেখানে নামিয়ে রেখে সে পুনরায় ফিওনার দিকে তাকালো। ভয় আর ক্ষোভে ফিওনার কণ্ঠস্বর ফেটে বেরিয়ে এলো। আমাকে এখানে কেন নিয়ে এসেছো? কোথায় এনেছো আমাকে? জবাব দাও। আমি তোমার কি ক্ষতি করেছি বলো? কেন এমন করলে আমার সঙ্গে? জ্যাসপার ততক্ষণে এক নিস্পৃহ মুখ নিয়ে তার দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ স্তব্ধতার পর সে অবিচলভাবে উত্তর দিল, বাহ, সোজা আপনি থেকে তুমিতে চলে এসেছো। বেশ তো, আমি তোমাকে জবাব দিতে বাধ্য না, বোকা মানবী। সময় হলে নিজেই জানতে পারবে। শুধু জেনে রেখো, এই মুহূর্তে তুমি আমার হাতিয়ার। খাবার রেখে গেলাম, খেয়ে নিও। ফিওনার চোখে প্রতিরোধের অগ্নি জ্বলছে। ফিওনা প্রতিশোধের অগ্নিতে জ্বলিত হয়ে সে কঠোর কণ্ঠে বলল, আমি খাবো না। যদি সত্যি আমি তোমার হাতিয়ার হই, তবে আমি না খেয়ে নিজেকে শেষ করে দেব। তাতে তোমার কোনো কাজে আসবে না। জ্যাসপারের চোখে এক মুহূর্তের জন্য এক শীতল হাসির ঝলক দেখা গেল। সে ধীরে ধীরে ফিওনার দিকে অগ্রসর হতে থাকলো। ফিওনা অজান্তেই পেছোতে শুরু করলো, যতক্ষণ না পিঠ গিয়ে ঠেকলো কাচের দেয়ালে। জ্যাসপার ফিওনার একদম কাছাকাছি এসে দাঁড়ালো। ফিওনার মাথার ডান পাশে একটি হাত রেখে তার দিকে ঝুঁকল। তার মুখমণ্ডলে রাগের ছায়া ছড়িয়ে পড়ল। তার কণ্ঠে কঠোরতা, যদি নিজের ভালো চাও তবে আমার কথা মতো চলো। আমার কথার অবমাননা করলে এমন শাস্তি পাবে যা তুমি কল্পনাও করতে পারবে না। আর মৃত্যু মৃত্যু আমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে ছুঁতে পারবে না। তোমার ইচ্ছায় মরার সুযোগ এখানে নেই। মাথায় রাখো কথাটা। জ্যাসপার আর এক মুহূর্তও দেরি করল না। সে কঠোর পদক্ষেপে বেরিয়ে গেল।
কাচের দেয়ালটি তার পেছনে মসৃণভাবে স্লাইড করে বন্ধ হয়ে গেল। ফিওনা হতাশার নিঃশ্বাস ফেলল, কিন্তু তার ভেতরের বুদ্ধি তখন বিশ্লেষণে ব্যস্ত। তার মনে হলো এই ফায়ার মনস্টারটা কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য আছে কি? তাই তো আমাকে এখনো মেরে ফেলেনি। তার মনে যতক্ষণ পর্যন্ত তার কাজ না হবে আমি নিরাপদ। ফিওনা ভয় পেয়ে লাভ নেই, আগে বুঝতে হবে ও আসলে চায় কি। তার মুখে এক ধরনের বিদ্রুপ ফুটে উঠল। সে বিদ্রুপের তাড়নায় এসব ফল মূল খাবই না আমি। দেখা যাক ফায়ার মনস্টারটা কি করে। আমি না খেলে তো আর আমাকে মেরে ফেলবে না। ফিওনা বুঝল এটা শুধু শারীরিক যুদ্ধ নয়, এটা তার মনস্তাত্ত্বিক প্রতিরোধের পরীক্ষা। কিছুক্ষণ পর জ্যাসপার পুনরায় রুমে প্রবেশ করলো। তার গম্ভীর দৃষ্টি ফিওনার উপর স্থির। টেবিলের ফলগুলো তখনও যেমন ছিল তেমনই আছে। তোমাকে আমি কি বলেছিলাম? জ্যাসপারের গভীর কম্পন ধারানো কণ্ঠস্বর রুমের নিস্তব্ধতা ভেঙে দিল। ফিওনার কণ্ঠে রাগের তীক্ষ্ণতা ফিরে এলো। আমি বলেছি আমি এসব খাই না। যদি খাবার দিতেই চাও ভালো, তাহলে ভালো কিছু নিয়ে আসো আমার জন্য। জ্যাসপার হঠাৎ হেসে উঠল, এক ধরনের নির্মম কৌতুক মাখা হাসি। আমি শুনব, এর মধ্যেই খাবার শুরু করবে তুমি। ফিওনা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মাথা উঁচু করে জ্যাসপার একে একে শুনতে থাকে। 5 পর্যন্ত পৌঁছানোর সাথে সাথে জ্যাসপারের ক্রোধ যেন বিস্ফোরিত হলো। হঠাৎ সে ঝাঁপিয়ে পড়ল, এক হাত দিয়ে ফিওনার চোয়াল শক্ত করে চেপে ধরল, এতটাই শক্ত করে যে ফিওনার নরম গালগুলো ব্যথায় কুঁকিয়ে উঠল। তুমি কি ভাবছো তুমি আমার বিরুদ্ধে যাবে? জ্যাসপার ফিসফিসিয়ে বলল, তার কণ্ঠে চরম রাগের স্পর্শ। আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করলে পরিণতি খুবই ভয়াবহ হবে। আমাকে তুমি এখনো চিনতেই পারোনি। জ্যাসপার হাতের গ্রিপ শিথিল করে ফুলের ঝুড়ি থেকে আপেলের টুকরো হাতে নিয়ে ফিওনার ঘাড়ের পেছনে হাত দিয়ে চেপে ধরল। কোনো রকম মানবিকতা ছাড়াই জোর করে আপেলের টুকরোটি ফিওনার মুখের মধ্যে ঠুসে দিল। ফিওনা মাথা এদিক ওদিক করে বাঁচার চেষ্টা করে, কিন্তু জ্যাসপারের অপরিসীম শক্তির সামনে সে ব্যর্থ। অজ্ঞতা ফিওনা বাধ্য সেই আপেল চিবিয়ে গিলে খেতে। জ্যাসপার একটু পিছিয়ে দাঁড়ায়, তার কণ্ঠে তিরস্কার ঝরে পড়ে। এবার বলো, বাকি ফলগুলো খাবে নাকি সেটাও আমাকে খাওয়াতে হবে? আমার হাতে খাওয়ার খুব শখ না? যদি চাও তবে অন্য পন্থা অবলম্বন করে বাকিগুলো খাইয়ে দিব। ফিওনা আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, না না, আমি খাচ্ছি। জ্যাসপার আর কোনো কথা না বলে রুম ত্যাগ করে। ফিওনার চোখ ভিজে ওঠে। জ্যাসপার সে নির্দয় পাষাণ ছাড়া কিছু না, এমন আচরণ তো কল্পনাও করেনি সে।
জ্যাসপারের ভালোবাসার অনুভূতি ফাংশন ডিলিট করার কারণে তার ব্যক্তিত্বে এক গভীর পরিবর্তন এসেছে। সে এখন ভীতি প্রদর্শনকারী এবং অত্যাচারী হয়ে উঠেছে। সহানুভূতি বা প্রেমের অভাবে তাকে হৃদয়হীন তুলে ধরেছে। যেখানে সে মানুষকে কেবল একটি হাতিয়ার মনে করে, তার আপন চাচার সাথে ঘটে যাওয়া এক নির্মম ঘটনার কারণে জেসপারের মানবজাতিকে, বিশেষ করে পৃথিবীর নারী জাতিকে ঘৃণা করে। জ্যাসপারের এই ভয়াবহ রূপ সম্পর্কে ড্রাকনিস অবগত নন। পরদিন বিকেলবেলা মিস্টার চ্যানসিং লন্ডন থেকে ফিরে এলেন। তার প্রথম গন্তব্য ছিল হসপিটাল। সেখানে ডক্টর লিউঝাংয়ের সাথে সাক্ষাৎ হলো। ডক্টর লিউজানাল মিস ঝাং এবং অবস্থা স্থিতিশীল, কিন্তু ফিওনার কাল রাতে আসার কথা ছিল, কিন্তু সে এখনো আসেনি। চ্যাংসিংয়ের কপালে গভীর ভাঁজ পড়ল। ফিওনা আসেনি? তার কণ্ঠে স্পষ্ট উদ্বেগের ছাপ। তিনি দ্রুত হসপিটাল ত্যাগ করে সোজা ফিওনার বিশ্ববিদ্যালয়ের ডরমিটরির দিকে রওনা হলেন। লিয়া নামের রুমমেটের সাথে কথা বললে জানতে পারলেন ফিওনা তো কালকে সন্ধ্যা থেকে আসেনি। চ্যানসিংয়ের মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। তিনি দ্রুত ওয়াংলির সাথে যোগাযোগ করলেন। ওয়াংলি, ফিওনার কোনো খবর পাওয়া যাচ্ছে না। কি বলছেন চ্যাংসিং? আমি তো কিছুক্ষণের মধ্যেই আসছি, ওয়াংলি বললেন কণ্ঠে সজাগতা। চ্যাংসিং আর দেরি না করে সোজা তার ব্যক্তিগত ল্যাবের দিকে রওনা হলেন। ল্যাবের ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পেলেন কম্পিউটারে একটি নতুন ইমেল খোলা রয়েছে। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে তিনি স্ক্রিনে চোখ রাখলেন। বার্তাটি দেখেই তার মাথার ভেতর বিদ্যুৎ খেলে গেল। মিস্টার চ্যাংসিং, আমি আপনার আদরের একমাত্র নাতনি অ্যালিসন ফিওনাকে আমার সাথে করে নিয়ে গেলাম। আমার ভাই অ্যাথেরিয়ানকে যেদিন মুক্ত করবেন সেদিন আবার নিজের একমাত্র নাতনিকে দেখতে পারবেন। অ্যাথেরিয়ানের সামান্য ক্ষতি হলে ফিওনার কি হবে আপনি কল্পনাও করতে পারবেন না। আমার সাথে যোগাযোগ করবেন। জ্যাসপার অরিজিন। চ্যাংসিংয়ের হাত কাঁপতে শুরু হলো। বার্তাটি পড়ে তার মুখ থেকে কেবল একটি শব্দই বেরিয়ে এলো, ড্রাগন। ল্যাবে পা রাখার সাথে সাথেই ওয়াংলি ও সেখানে এসে উপস্থিত হলেন। খোলা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে তিনিও মুহূর্তে স্তব্ধ হয়ে গেলেন। ওয়াংলি কাঁপা গলায় বললেন, চ্যাংসিং, এটা এটা কি? চ্যাংসিং এক দীর্ঘশ্বাস ফেলে বিধ্বস্ত কণ্ঠে উত্তর দিলেন, ওয়াংলি, আমাদের সর্বনাশ হয়ে গেছে। ফিওনাকে ড্রাগন প্রিন্স জ্যাসপার অপহরণ করেছে। আমাদের হাতে আর সময় নেই। ফিওনার জীবন এখন এক ভয়ঙ্কর দর কষাকষির কেন্দ্র হয়ে গেছে। তো ইতিমধ্যেই পর্বটি এখানেই শেষ করলাম। আগামী পর্ব অনেক শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসব। হ্যালো শ্রোতারা, আমি সুপর্ণা আবারও ফিরে আসলাম আজ তাহা গল্পের পরবর্তী পর্বটি নিয়ে। এই পর্বটি কিন্তু অনেক কিউরিসিটিতে ভরা, অনেক সুন্দর পর্ব। শুনতে ভুলবেন না। চলুন গল্পে ফিরে যাই। ল্যাবের ভারী দরজাটি খোলার সঙ্গে সঙ্গেই মিস্টার চ্যাংসিংয়ের মনে অদ্ভুত শীতলতা নেমে এলো। চারপাশে এক নিস্তব্ধতা।
যার প্রতিটি মুহূর্ত বুকে ভারী পাথর চাপিয়ে দিচ্ছে। তার চোখে ধরা পড়ল কম্পিউটার স্ক্রিনে ভেসে ওঠা অচেনা বার্তা, জ্যাসপার। জ্যাসপারই ফিওনাকে নিয়ে গেছে। চ্যাংশিং নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন। শ্বাসগুলো ভারী হতে থাকলো, যেন প্রতিটি শ্বাস তার আত্মার এক টুকরো নিয়ে যাচ্ছে। তিনি কম্পিউটারের দিকে এগিয়ে গেলেন, কাঁপা কাঁপা হাতে কিবোর্ড স্পর্শ করলেন। কিন্তু তার চোখের সামনে ছড়িয়ে থাকা কোড আর গোপন সংকেতের জাল থেকে বিপর্যস্ত করে তুলল জ্যাসপারের বার্তা। চাপিয়ে থাকা তথ্যের ভার তার মস্তিষ্কে বিচ্ছিল। তিনি বার্তার মধ্যে লুকিয়ে থাকা প্রতিটি শব্দ, প্রতিটি সংকেত খুঁজতে শুরু করলেন, হ্যাকিংয়ের নানা পদ্ধতি ব্যবহার করে। কোনো অদৃশ্য চাবি দিয়ে জেসপারের অবস্থান বের করার চেষ্টা করলেন। তিনি টের পেলেন প্রতিটি মুহূর্তের সাথে সাথে ফিওনার জীবন আর গভীর অন্ধকারের দিকে ডুবে যাচ্ছে। কোথায় নিয়ে গেল আমার ফিওনাকে? নিজের মনেই ফিস ফিস করে বলে উঠলেন চ্যাংশিং। তার হাতের মুঠো শক্ত হলো, চোখে তীক্ষ্ণ দৃষ্টি জ্যাসপারের ছায়ার মতো সরে গেছে। তার অস্তিত্বের কোনো ছাপ রেখে যায়নি। তার লোকেশন খুঁজে বের করার জন্য চ্যাংশিং কম্পিউটার সিস্টেমের গভীরে প্রবেশ করলেন, কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই, কোনো ফাঁক নেই। চ্যাংশিংয়ের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অনুভূতি হলো। তারপর তিনি উঠে দাঁড়ালেন, ভ্রু কুঁচকে প্রতিজ্ঞা করলেন, ফিওনাকে আমি খুঁজে বের করব, যদি সব কিছু চূর্ণও করতে হয়। ওয়াংলি তাড়াহুড়ো করে ল্যাবে প্রবেশ করলেন। ওয়াংলি চ্যাংশিংয়ের সামনে এসে দাঁড়ালেন। মুখের গভীর রেখাগুলো উদ্বেগের চিহ্ন বয়ে নিয়ে এসেছে। মিস্টার চ্যাংশিং, ফিওনার কোনো খোঁজ পেয়েছেন? তার কণ্ঠস্বরের মধ্যে তীব্র উদ্বেগ স্পষ্ট। চ্যাংশিং নিঃশব্দে মাথা নিচু করে থাকা কম্পিউটার স্ক্রিনে এর দিকে ইশারা করলেন। ওয়াংলি স্ক্রিনের গাঢ় অক্ষরে ভাসমান সেই বার্তাটির দিকে চোখ পড়তেই শীতল হয়ে গেলেন। তার মানে এই ড্রাগনটা ফিওনাকে নিয়ে গেছে? ওয়াংলির কণ্ঠে অবিশ্বাস। চ্যাংশিং এর চোখে ক্রোধের আগুন জ্বলে উঠল, তবে তার কণ্ঠে অসহায়তা ফুটে উঠল। ওয়াংলি, এখন আমরা কি করব? কোথায় খুঁজবো তাকে? ওয়াংলি মনে মনে মনোযোগ দিয়ে বার্তাটির দিকে লক্ষ্য করলেন। তার তীক্ষ্ণ দৃষ্টিতে ভেসে থাকা ইমেল ঠিকানাটি ধরা পড়ল। 1 মিনিট, দেখো তো, এই ইমেল অ্যাড্রেসটা রেখেছে। এটা যোগাযোগের মাধ্যম হতে পারে। ওয়াংলি বললেন। চ্যাংশিং সেই ইমেল ঠিকানাটি কপি করে দ্রুত মেসেজ টাইপ করতে শুরু করলেন। জ্যাসপার, আমার ফিওনাকে কোথায় নিয়ে গেছো? ওকে ফেরত দাও। তোমার ভাইয়ের বন্দির সাথে ওর কোনো যোগসূত্র নেই, ও কিছুই জানে না। আমি তোমার কাছে অনুরোধ করছি, ওর কোনো ক্ষতি করো না, দয়া করে ওকে ছেড়ে দাও। বার্তা পাঠানোর পর চ্যাংশিং এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিলেন। মনে হলো তার সমস্ত আশা এখন ইমেলের উত্তরেই সীমাবদ্ধ। জ্যাসপার অরিজিন শান্তভাবে কাচের রুমে শুয়ে নিজের অসীম নীলাভ শূন্যতা পর্যবেক্ষণ করছিলেন। ঠিক এই মুহূর্তে থেরেনিয়াস ভেতরে প্রবেশের অনুমতির জন্য সংকেত পাঠালো। জ্যাসপারের ইঙ্গিতে স্লাইডিং দরজা মসৃণভাবে খুলে গেল। প্রিন্স অরিজিন। থেরেনিয়াস গভীর কণ্ঠস্বর
কক্ষের নির্জনতা ভঙ্গ করে। আপনার জন্য জরুরি বার্তা এসেছে লেব থেকে। জ্যাসপার ধীরে ধীরে উঠে বসলেন। বার্তা কে পাঠিয়েছে তার প্রশ্নে কোনো উত্তেজনা নেই। মনে হচ্ছে মিস্টার চ্যাংশিং। থ্যারেনিয়াস উত্তর দিল, তুমি যাও, আমি আসছি। জ্যাসপার রুম থেকে বের হয়ে করিডোর পার করার সময় ফিওনার কক্ষের দিকে এক পলক তাকালেন। সেই নজরে কোনো উষ্ণতা ছিল না, শুধু গভীরভাবে পর্যবেক্ষণ করার ইচ্ছা। তিনি নির্লিপ্তভাবে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেন এবং গোপন পথ ধরে লেবের দিকে চলে গেলেন। পাহাড়ের গহীন ঝর্ণার কোল ঘেঁষে থাকা প্রাচীন গুহার ভেতরে ল্যাবরেটরিতে পৌঁছে জ্যাসপার কম্পিউটার স্ক্রিনের দিকে তাকালেন। চ্যাংশিংয়ের বার্তাটি তার জন্য কোনো গুরুত্বই বহন করছে না, বরং তার মুখে এক তীব্র বিদ্রুপের ছায়া ফুটে উঠল। আহ, মানব সায়েন্টিস্টরা, নিজের মনে ফিসফিসিয়ে বললেন জ্যাসপার। তাদের কথাবার্তায় এত আবেগ, এত দুর্বলতা। এরাই যদি বিশেষ হয় তবে এই পৃথিবীর অধিকার কি করে দাবি করে? তিনি ধীরে ধীরে কিবোর্ডের উপর আঙুল চালিয়ে বার্তা লিখতে শুরু করলেন। মিস্টার চ্যাংশিং, যদি আপনার প্রিয় নাতনিকে অক্ষত অবস্থায় ফেরত পেতে চান তবে আগে আমার ভাই অ্যাথেরিয়ানকে সুস্থ আর নিরাপদে আমার কাছে ফিরিয়ে দিতে হবে। আপনি যদি মনে করেন আপনার বৈজ্ঞানিক দক্ষতা আমাকে প্রভাবিত করতে পারবে তবে তা ভ্রান্ত। মনে রাখবেন, ফিওনা অ্যালিসন আমার কাছেই বন্দি থাকবে, আর আমার শর্ত না মানলে সে সারা জীবন আমার অধীনেই থেকে যাবে। আমার ভাইয়ের যদি একটি তিল পরিমাণ ক্ষতি হয় তবে পৃথিবীর যে আলোতে আজ ফিওনার জীবন আলোকিত সেই আলো চিরতরে নিভে যাবে। বার্তাটি পাঠিয়ে তিনি নিশ্চুপ অন্ধকারে নিমজ্জিত রইলেন। কম্পিউটারের স্ক্রিনে ঝলসে ওঠা জ্যাসপারের বার্তাটি চ্যাংশিং আর ওয়াংলির হৃৎপিণ্ডে তীব্র আঘাত হানল। মিস্টার চ্যাংশিংয়ের মুখে উদ্বেগের ছায়া। তিনি দ্রুত ওয়াংলির দিকে ফিরে বললেন, ওয়াংলি, আমার মনে হচ্ছে আমাদের এথেরিয়ানকে মুক্তি দিতে হবে। তুমি এখনই সিক্রেট রুমের দরজা খোলো। ফিওনার জীবন ঝুঁকির মধ্যে আছে। ওয়াংলি সেই প্রস্তাব শুনে হতভম্ব হয়ে উত্তর দিলেন, মিস্টার চ্যাংশিং, আপনি কি সজ্ঞানে আছেন? এই ড্র্যাগনকে কত দিন ধরে আমরা বন্দি করে রেখেছি সেটা ভুলে গেছেন? এখন যদি তাকে মুক্তি দেই ও আমাদের ছাড়বে না, আমাদের মেরে ফেলবে। আপনি এই গ্যারান্টি দিচ্ছেন যে ওই ড্র্যাগনকে মুক্তি দিলেই সে ফিওনাকে ছেড়ে দেবে? ড্র্যাগনের কোনো বিশ্বাস নেই। চ্যাংশিং হতাশভাবে নিঃশ্বাস ফেললেন। তাহলে আপনি কি বলতে চান আমি আমার নাতনিকে মরতে দিব? সেই ভয়ঙ্কর ড্র্যাগনদের মাঝে ফিওনাকে ফেলে নিশ্চিন্তে থাকবো? আমি তো জানি না সে কোথায় আছে, কেমন আছে। ওয়াংলি শান্ত স্বরে বললেন, মিস্টার চ্যাংশিং, আপনি ঠান্ডা মাথায় ভাবুন। ভেনাসের ড্র্যাগনরা সহজে কাউকে আঘাত করে না। আমি জানি ফিওনা নিরাপদ আছে, কিন্তু আমাদের বিপদ হতে পারে যদি বিষয়টা ফাঁস হয়ে যায়। ফিওনা সহ আমরা সবাই বিপদে পড়ব। চ্যাংশিং কিছুক্ষণ স্তব্ধ থেকে ওয়াংলির কথাগুলো ভাবলেন, কিন্তু তার চোখে তখনও নাতনির জন্য এক প্রবল উদ্বেগের ছায়া। জ্যাসপারের চোখের সামনে ভেসে উঠল মিস্টার ওয়াংলির পাঠানো রিপ্লাই বার্তা, বরফ ঠান্ডা সতর্কবার্তা, যেখানে হুমকির আগুন মিশেছিল। আমি জানি তোমাদের ড্র্যাগনরা বিনা কারণে মানুষকে ক্ষতি করে না,
আর ফিওনার নির্দোষ, তবে তোমার ভাইকে আমরা ছেড়ে দেব না। আমাদের কাজ সম্পূর্ণ হবে, তারপর। হ্যাঁ, তোমার ভাই মরবে না, তবে ড্র্যাগনের শক্তি হারাবে। তুমি যদি চাও যে আমরা তাকে পুরোপুরি শেষ না করি, তবে ফিওনাকে ছেড়ে দাও। বার্তাটি পড়ার সাথে সাথে জ্যাসপারের শিরায় শিরায় রক্ত ধাক্কা খেল। এক মুহূর্তের জন্যই নিজেকে সংযত রাখতে পারল না। তার শরীর আগুনের মতো জ্বলছিল। রাগে, তার প্রতিশোধের ক্ষুধায় তার সামনে থাকা কম্পিউটারটিকে এক টানে তুলে আছাড় দিল মেঝেতে। সেটি ভেঙে চুরমার হয়ে গেল। তার ড্রাগনের চোখে বিদ্রোহের আগুন জ্বলতে লাগলো। তোমরা আমাকে এখনো চিনতে পারোনি, মিস্টার চ্যাংশিং, নিজের মনে ফুঁসে উঠল জ্যাসপার। তোমার নাতনির এমন করুণ পরিণতি ঘটবে যা তোমার অপরাধের মূল্য বহন করবে। তোমার নাতনি এবার তার গ্র্যান্ডফাদারের পাপের শাস্তি পাবে। জ্যাসপার তখন দানবীয় ড্র্যাগন মনে জানত, যখন প্রিন্স অরিজিন কথা অমান্য করা হয় তখন মৃত্যু তার জন্য অপেক্ষা করে। ফিওনার ক্ষুধার যন্ত্রণায় পেট মোচড়ে উঠেছিল। সে গুটিসুটি মেরে বিছানায় শুয়েছিল। হঠাৎ করেই দরজার শব্দে চমকে উঠল। কক্ষে প্রবেশ করলো জ্যাসপার। দ্রুত পদক্ষেপে এগিয়ে এলো। ভেবেছিলাম আমি একমাত্র হৃদয়হীন, কিন্তু তোমার গ্র্যান্ডফাদার তো তার চেয়েও বড় নিষ্ঠুর। জ্যাসপার গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, ভাবতাম মানুষের মধ্যে আবেগ থাকে, কিন্তু তোমার নানা খুব বিচক্ষণ। ফিওনার ভ্রু কুঁচকে উঠল। সে কিছুই বুঝতে পারল না। তুমি কি বলছো? জ্যাসপার এক গভীর শ্বাস নিল। তোমার নানাকে বার্তা পাঠিয়েছিলাম। তোমার মুক্তির বিনিময়ে আমি শর্ত দিয়েছিলাম, কিন্তু তোমার জীবনের চেয়ে তার কাছে অন্য কিছু বেশি মূল্যবান। ফিওনা ফিস ফিস করে বলল, কখনোই না। আমার গ্র্যান্ডপা কখনোই এই কথা বলতে পারে না। তুমি কি শর্ত দিয়েছ? জ্যাসপার একটু ঝুঁকে ফিওনার চোখের গভীরতায় তাকালো। তুমি কি সত্যি জানো না ফিওনা, তোমার নানার সিক্রেট রুমে কি আছে? তোমার প্রিয় নানা আমার ড্রাগন ভাই অ্যাথেরিয়ানকে বন্দি করে রেখেছে সেই সিক্রেট রুমে। এবার তার ভুলের শাস্তি তুমি পাবে ফিওনা। জ্যাসপার মুহূর্তেই ফিওনার গলা চেপে শূন্যে তুলে ধরল। তার শক্তপোক্ত পুরুষালী হাতের শক্তি এতই ছিল যে ফিওনা নিঃশ্বাস নিতে পারছিল না। জ্যাসপারের চোখে ক্ষোভ আর প্রতিশোধের অগ্নি জ্বলছিল। তোমাকে আমি এমন হাল করব যে তুমি নিজেই মরতে ভিক্ষা চাইবে, কিন্তু সেই করুণাও আমি করব না তোমার প্রতি। জ্যাসপার অবশেষে ফিওনার গলা ছেড়ে দিল। ফিওনা ধপ করে ফ্লোরে পড়ে গেল। তার শরীরে মাটির সাথে মিশে গেল। জ্ঞান ফিরে এলে সে মাথায় হাত বুলিয়ে আঘাতের তীব্রতা উপলব্ধি করল। ব্যথার তীব্রতায় চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠনালী দিয়ে শব্দ বের হলো না। জ্যাসপার একবারও পেছনে ফিরে তাকিয়ে ভারী পদক্ষেপে বেরিয়ে গেল। ফিওনা তখনও মাটিতে পড়ে শরীরের যন্ত্রণায় কাতরাচ্ছে, আর মনের গহনে একটি চিন্তা, কিভাবে সে এই অন্ধকার আর ভয়ঙ্কর জগৎ থেকে মুক্তি পাবে। তার সাথেই এই পর্বটি শেষ। পরবর্তী পর্বে কিন্তু অনেক কিছু হতে যাচ্ছে, তো শুনতে ভুলবেন না। যেতে যেতে লাইক কমেন্টও করে যাবেন। আজ তাহা গল্পের পরবর্তী পর্ব। রাত গভীর, অন্ধকারে চারপাশে এক বিরূপ নীরবতা বিরাজ করছিল। ফিওনা বিছানায় গা গুটিয়ে শুয়েছিল। শরীরে অসহ্য ব্যথা, মাথায় অসহ্য চাপ,
ক্ষুধার তার সারা শরীর কাঁপছিল। হঠাৎ গভীর রাতে অন্ধকারে কক্ষের মধ্যে কারো আগমন ঘটল। ফিওনা অবাক হয়ে চোখ মেলল। ছায়ার মতো কিছু দেখতে পেল। সেই ছায়ার হাতে খাবার। আজকে জ্যাসপার ভারী কিছু খাবার নিয়ে এসেছে। জ্যাসপার অদ্ভুতভাবে ফিওনার দুর্বল শরীরের দিকে তাকিয়ে মনে মনে বলল, উফ, দুর্বল মানবী। তার কণ্ঠস্বর কঠোরতম। খাবার আর পানি টেবিলে রেখে জ্যাসপার পুনরায় চলে গেল। তীব্র ক্ষুধায় কষ্ট পেলেও জ্যাসপারের এই আগমন ফিওনার দুর্বলতাকে যেন আরও জ্বালিয়ে তুলল। রাতের পর সকালের আলো ধীরে ধীরে কক্ষে প্রবেশ করতে শুরু করলো। মিস্টার চ্যাংচিং তখনও গভীর চিন্তায় নিমজ্জিত। ল্যাবের টেবিলে একাকী বসে আছেন, তার চোখে ক্লান্তির ছাপ। কিন্তু প্রিয় নাতনিকে উদ্ধারের প্রচেষ্টা তাকে প্রতিটি মুহূর্তে গ্রাস করছে। তিনি বারবার বিভিন্ন ডেটা পরীক্ষা করছেন, যদি কোনো সূত্র খুঁজে পান। এই সময় হসপিটালে থেকে খবর এলো মিস ঝ্যাংকে রিলিজ দেওয়ার সময় হয়েছে, কিন্তু মিস্টার চ্যাংশিং তাকে এখনই বাসায় ফিরিয়ে নিতে চাইলেন না। মিস ঝ্যাংয়ের কিছুদিন আরও বিশ্রাম করা দরকার। নিজের মনের সঙ্গে যুদ্ধ করে উঠে বললেন তিনি। এখন পরিস্থিতি ক্রমেই জটিলতর হয়ে উঠেছে, তাই তাকে হসপিটালেই রাখা বুদ্ধিমানের কাজ। অন্যদিকে পেকিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে লিয়া আর লিন ক্লাসরুমে বসে ফিওনার অনুপস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ফিওনা কেন কয়েকদিন ধরে ভার্সিটিতে আসছে না? তার কেন খবর নেই? দুজনের চোখে চোখ পড়তেই এক নীরব সংকল্প হলো। আমরা ফিওনার বাসায় যাব, লিয়া স্থির কণ্ঠে বলল। লিন সম্মতি জানিয়ে মাথা নাড়ল। হ্যাঁ, ওর খোঁজ নেওয়াটা জরুরি। সকালের নরম আলো ধীরে ধীরে ফিওনার চোখে মুখে এসে পড়ল। দীর্ঘ শ্বাস ফেলে সে ধীরে ধীরে চোখ খুলল। প্রতিটি পেশি, প্রতিটি অস্থি অবশ। মাথা ভারী লাগছে, শরীরে গভীর ব্যথা। আস্তে করে উঠে বসার চেষ্টা করলো, প্রতিটি নড়াচড়াই কষ্টের। জ্যাসপার মাত্রই কোনো দূরবর্তী জায়গা থেকে ফিরে এসেছে। ক্লান্ত দেহ নিয়ে সোজা নিজের কক্ষে প্রবেশ করলো, কিন্তু মাথায় কিছু অস্থির চিন্তা কিলবিল করছে। সে হঠাৎ উঠে দাঁড়ালো, ফলমূল আর পানির বোতল হাতে নিয়ে পুনরায় ফিওনার রুমের দিকে পা বাড়ালো। দরজা স্লাইডিং হয়ে খুলে গেল। জ্যাসপার রুমে প্রবেশ করলো, দেখলো ফিওনা বিছানার এক কোণায় পেট চেপে গুটিসুটি মেরে বসে আছে। কিন্তু জ্যাসপারের দৃষ্টি তার দিকে নয়, বরং বিছানার সাদা চাদরে আটকে গেল। সফেদ চাদরটা জায়গায় জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ স্পষ্ট। জ্যাসপারের ভ্রু কুঁচকে গেল। সে চিন্তিত গলায় বলে উঠল, এটা কিসের রক্ত? ফিওনা দুর্বল হাতে পেট চেপে ধরে থাকলো। কোনো উত্তর দেওয়ার শক্তি তার নেই, কিন্তু রক্তের ছাপ ভরে গেছে কেন? তার কণ্ঠে চিন্তার আভাস। তোমাকে আমি তো সেরকম কিছু করিনি যাতে রক্ত বের হয়। ফিওনা কষ্টে ফিস ফিস করে বলল, আমি জানি না, আমার মনে হচ্ছে আমি অসুস্থ। জ্যাসপার দ্রুত ফিওনার দিকে এগিয়ে গেল, শক্ত হাতে তাকে বিছানায় থেকে টেনে নামালো। জ্যাসপার তার চোখ দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো। কোথায় সেই ক্ষত? ফিওনার শরীরটা ঘুরিয়ে পেছনের দিকে খুঁজতে লাগলো। হঠাৎ তার চোখে পড়ল ফিওনার সাদা স্কার্টের পেছন দিকটা ভিজে গেছে রক্তে। বিরক্তির সঙ্গে থমকে উঠল জ্যাসপার। শুনছো না আমি কি বলছি? উত্তর দাও। তুমি কি সুইসাইড করার চেষ্টা করছিলে? ফিওনা ধীরে ধীরে মাথা তুলে তাকালো, কষ্টে কথা বলতে শুরু করলো।
ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আসলে আমার পিরিয়ড হয়েছে। এই কথা বলেই ফিওনার মুখে সংকোচ দেখা দিল। লজ্জার ভার সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে ফেলল। জেসপার কিছুক্ষণ তাকিয়ে রইল, তার ভ্রু আরও কুঁচকে গেল। পিরিয়ড? এটা আবার কি? ফিওনা চোখ বড় হয়ে গেল। আপনি জানেন না? না জানলে কি আর জিজ্ঞাসা করতাম, জেসপার বলল। ফিওনা কিছুটা বিব্রত হয়ে ধীরে ধীরে বলল, এটা মেয়েদের হয়। জেসপারের মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে খাবার রেখে দ্রুত গেল। ফিওনা বিষণ্ণ হয়ে পুনরায় বিছানায় গুটিসুটি মেরে বসে রইল। এই নিঃসঙ্গ বন্দিদশায়, যেখানে গোসলেরও কোনো ব্যবস্থা নেই, শারীরিক আর মানসিক ক্লান্তি তাকে আরও অবসন্ন করে তুলছিল। এদিকে জ্যাসপার দ্রুত লিভিং রুমে প্রবেশ করে থেরেনিয়াস আর অ্যালভিরাকে ডাকার জন্য সংকেত দিল। জ্যাসপার গভীর দৃষ্টি নিয়ে তাদের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আচ্ছা, পিরিয়ড কি? তোমাদের কেউ কি এর সম্পর্কে কিছু জানো? থেরেনিয়াস আর অ্যালভিরা একে অপরের দিকে তাকিয়ে বিস্ময়ে ঠোঁট কামড়ালো। অ্যালভিরা মাথা ঝাঁকালো। প্রিন্স, আমি কিছু জানি না। আমার তো এমন কোনো অভিজ্ঞতাই হয়নি। জ্যাসপার হতবুদ্ধি হয়ে সোজা নিজের ল্যাবের দিকে রওনা হলো। ল্যাবে পৌঁছে সে দ্রুত টার্মিনাল চালু করলো। পিরিয়ড শব্দটি সম্পর্কে তথ্য অনুসন্ধান শুরু করলো। কিছুক্ষণ পরে সে ধীরে ধীরে বুঝল, মানুষের নারীদের মধ্যে মাসিক চক্রের এই প্রক্রিয়াটি অন্তত প্রাকৃতিক, কিন্তু তার অভিজ্ঞতা কিংবা ধারণা বাইরে। জ্যাসপার দীর্ঘশ্বাস ফেলল। উফ, এই মানবজাতির জীবনে আর কত জটিলতা আছে কে জানে, সে বিরক্তির স্বরে বলে উঠল। কিন্তু ফিওনার যন্ত্রণাগ্রস্ত অবস্থা তার মস্তিষ্ক থেকে মুছে ফেলতে পারল না। জ্যাসপার মনে মনে সিদ্ধান্ত নিল, ফিওনার এই মুহূর্তে প্রয়োজনীয় জিনিস দরকার। তার পরিকল্পনা টিকিয়ে রাখতে ফিওনার সুস্থ থাকা আবশ্যক। ল্যাবের সেলফগুলো খুঁজে কিছু না পেয়ে হতাশ মনে গ্লাস হাউসে ফিরে এসে সে দ্রুত অ্যালভিরাকে ডেকে পাঠালো। অ্যালভিরা, তুমি শহরের দিকে যাও। পিরিয়ডের জন্য যা যা লাগে, যেমন প্যাড আর কিছু ঔষধ, এসব দ্রুত নিয়ে এসো। অ্যালভিরা বিভ্রান্ত হলেও প্রিন্সের নির্দেশে মেনে দ্রুত রওনা দিল। অ্যালভিরা নিঃশব্দে প্যাড ও কিছু ঔষধ জ্যাসপারের হাতে তুলে দেয়। জ্যাসপার মুহূর্তের জন্য থেমে গিয়ে ফিওনার রুমের দিকে এগিয়ে যায়। ফিওনা শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে, অথচ তার প্রতি জ্যাসপারের মনোভাব কঠোর। জ্যাসপার রুমের দরজার সামনে থেমে গিয়ে এক গভীর নিঃশ্বাস নিয়ে কক্ষের ভেতরে প্রবেশ করে। বাথরুমের স্ল্যাবের উপরে দাঁড়িয়ে ফিওনাকে হ্যান্ড শাওয়ারের পানি দিয়ে তার রক্তমাখা স্কার্ট ধুতে দেখে জ্যাসপারের গলা বরফের মতো ঠান্ডা, শক্ত আর থমথমে। তোমার জিনিসপত্র, সে এক হাতে প্যাড আর ঔষধ এগিয়ে দিয়ে বলল। ফিওনা দ্রুত নিচে নেমে এসে জ্যাসপারের সামনে দাঁড়ালো। তার মুখে একটা কৃতজ্ঞতার ছাপ ফুটে ওঠে। শুনুন, ফিওনা ধীরে ধীরে বলল, আমাকে শাওয়ার নিতে হবে আর ড্রেসও পাল্টাতে হবে। দুদিন ধরে একই জামা পরে আছি। আমার অ্যালার্জির সমস্যা আছে, আর এখানে তো শাওয়ারও নিতে পারবো না। জ্যাসপার থমকে দাঁড়ায়। ব্যবস্থা করছি, বলল সে সংক্ষিপ্ত অথচ নিশ্চিত ভঙ্গিতে। জ্যাসপার দ্রুত লিভিং রুমে প্রবেশ করেই সবাইকে একত্রিত করল। গম্ভীর কণ্ঠে বলল, অ্যালভিরা,
আমি সিদ্ধান্ত নিয়েছি এই মানবী মেয়েটা এখন থেকে রুমের মধ্যেই বন্দি থাকবে না। সে বাইরে বের হবে, তবে আমাদের নিয়ম মেনে। যে সে মেয়েটাই আমাদের জন্য রান্না বান্নার জন্য সমস্ত কাজ করবে। এই গ্লাস হাউজে সমস্ত কাজকর্মও তার দায়িত্বে থাকবে। অ্যালভিরা চোখে শঙ্কার ছায়া পড়ল। কিন্তু প্রিন্স, যদি সে পালিয়ে যায়? জ্যাসপারের ঠোঁটের কোণে এক নির্মম হাসি ফুটে উঠল। অ্যালভিরা, তুমি কি ভুলে যাচ্ছ আমরা কোথায় আছি? এটা পুষ্পরাজ পাহাড়। এখান থেকে পালানো এত ইজি নয়। জ্যাসপার তার নির্দেশনাগুলো একে একে দিতে লাগলো। থারেনিয়াস, তুমি শহরের দিকে যাও, মেয়েদের জন্য কিছু পোশাক আর জুতো নিয়ে আসো। অ্যালভিরা, তুমি মেয়েটিকে পাহাড়ের ডান পাশের হ্রদে নিয়ে যাবে, ওখানে শাওয়ার নিতে পারবে। আর খেয়াল রাখবে যেন কোথাও যাওয়ার সুযোগ না পায়। জ্যাসপার অ্যালভিরাকে নিয়ে ফিওনার রুমের দিকে পা বাড়ালো। এই বোকা মানবী, শোনো, তোমার গোসলের ব্যবস্থা হয়ে গেছে। সব কিছু শেষ করে তৈরি হও। তোমার জন্য অনেক কাজ অপেক্ষা করছে। এই গ্লাস হাউসে ধুলো মোছা, পরিষ্কার পরিচ্ছন্নতা আর আমাদের জন্য রান্নাবান্না করতে হবে। ফিওনা বিস্ময়ে তাকিয়ে রইল। কি? আমি এসব কখনোই করিনি, আমি পারিও না। জ্যাসপার অগ্নিমূর্তি ধারণ করে বলল, তোমার কি মনে হয় আমি তোমায় এখানে বসিয়ে বসে খাওয়াবো? আমি তোমার চাকর নাকি? ফিওনা মনে মনে ভাবল, এই রুমে বন্দি থাকার চেয়ে বাইরে যাওয়াটা অনেক বেশি উপকারী। সে সুযোগ বুঝে পালানোর পরিকল্পনা মনে মনে গঠন করতে শুরু করলো। অ্যালভিরা রুমে প্রবেশ করতেই জ্যাসপার নির্দেশ দিল, অ্যালভিরা, এই মেয়েটাকে গ্লাস হাউসের বাইরের হ্রদে নিয়ে যাও। ফিওনা অ্যালভিরার পেছনে পেছনে হাঁটতে শুরু করলো। করিডোরের শেষে পৌঁছেই তার চোখে পড়ল লিভিং রুমে বিস্তৃত গ্লাসের দেওয়ালগুলো সূর্যের আলোতে রাঙিয়ে উঠেছে। এটা তো একদম স্বর্গের মতো, ফিওনা কৌতূহলের সঙ্গে বলল। ফিওনা গ্লাস হাউসের বাইরে পা রাখল। পাহাড়টি মহিমান্বিতভাবে উঁচু, যা মেঘের উপর প্রসারিত, আর চারপাশে সবুজ গাছপালা। আলভিরা বাম পাশের হ্রদের দিকে এগিয়ে যায়। ফিওনাও তার পেছনে পেছনে এগিয়ে যায়। হ্রদের জলরাশির দিকে তাকিয়ে সে প্রশ্ন করল, আচ্ছা, তুমিও কি ড্রাগন? আলভিরা সপ্রাণ গলায় উত্তর দেয়, হ্যাঁ, আমি রূপালী ড্রাগন, ড্রাগন আলভিরা। ফিওনা আর কিছু না বলে হ্রদে নামতে থাকে। জলটা হালকা ঠান্ডা, কিন্তু প্রকৃতির সৌন্দর্য আর মনকে সতেজ করে তুলল। এদিকে থেরেনিয়াস পোশাক নিয়ে হাজির হয় এবং জ্যাসপারের হাতে দিয়ে দেয়। জ্যাসপার পোশাক আর জুতোগুলো ফিওনার রুমে রেখে দেয়। ফিওনা কিছুটা বিচলিত হয়ে আলভিরার দিকে তাকায়। আমি এখন পোশাক কোথায় পাল্টাবো? তোমার পোশাক তোমার কক্ষে, আলভিরা সোজাসাপটা উত্তর দেয়। ফিওনা ভেজা অবস্থায় আলভিরার সাথে গ্লাস হাউসের অভ্যন্তরে প্রবেশ করে। তার কামরাটি পুঙ্খানুপুঙ্খভাবে গোছানো। নতুন চাদর আর বিছানার উপর সুশৃঙ্খলভাবে রাখা কয়েকটি সুন্দর ড্রেস আর জুতা। কিছুটা অদ্ভুত অনুভূতিতে নিয়ে ফিওনা পোশাক পরিবর্তন করল। জ্যাসপার আলভিরাকে পুনরায় নির্দেশ দিয়ে বলল, আলভিরা, তুমি ফিওনার রুমে যাও, তাকে বলো যেন দুপুরের রান্নার প্রস্তুতি নেয়। বাজার কিচেনে রাখা আছে। ফিওনা জামাটি পরতে পেরে কিছুটা আত্মবিশ্বাসী হয়ে ওঠে।
সে আলভিরার দিকে তাকিয়ে বলে, কিন্তু আমি রান্না করতে পারি না আলভিরা। আলভিরা ধার গলায় বলে, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। প্রিন্স আমাকে যা হুকুম করেছেন আমি শুধু সেটুকুই পালন করতে পারি। আমার সাথে চলো, তোমাকে কিচেন দেখিয়ে দিচ্ছি। ফিওনা কিছুটা হতাশ হয়ে আলভিরার সাথে পা বাড়ায়। মাউন্টেন গ্লাস হাউসে রান্নাঘর আধুনিক, প্রশস্ত এবং সম্পূর্ণ গ্লাসের তৈরি। কাউন্টারের উপর নানা ধরনের রান্নার সরঞ্জাম, আর পাশে সবজি ও তাজা সজীব মশলা সাজানো আছে। আলভিরা যাওয়ার সাথে সাথে ফিওনা দৃঢ় সংকল্প নিয়ে রান্নার প্রস্তুতি নিতে লাগলো। কিন্তু চৌকিতে রাখা সবজি আর মশলা পাত্রে বিশাল সম্ভার দেখে তার মনে শঙ্কা জাগে। এত সবজি আর বাজার কেন? মনে মনে চিন্তা করে ফিওনা। এত কিছু রান্না করতে হবে, কিন্তু আমি তো জানি না কিভাবে রান্না করতে হয়। ফিওনার মনে হয় কোনো নির্দেশনা নেই। সে এক হাত দিয়ে মাথা চুলকে নেয়। ঠিক আছে, একবার চেষ্টা করি বলে সে তাজা সবজিগুলো ঘেটে দেখে সে জানে পিছু হটলে জ্যাসপারের হাত থেকে রক্ষা নেই। হাতে স্মার্টফোনটা নেই। সে এখন সম্পূর্ণ তার ব্রেনের উপর ভরসা করে এই নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত হলো। ফিওনা রান্নাঘরের পরিচ্ছন্ন কাউন্টার টপে তাজা মাছ আর রঙিন সবজি ভাণ্ডারটি হাতে নিয়ে একা একা নাড়াচাড়া করতে করতে এক গভীর চিন্তায় মগ্ন হয়। এই বাজারের প্রাচুর্য দেখে তার মনে হলো কল্পনার রাজ্যে প্রবেশ করেছে। এখানে কমপক্ষে বিশাল এক ভোজসভা অনুষ্ঠিত হবে, যেখানে অতিথি হিসেবে প্রায় 15-20 জন। কিন্তু বাস্তবত অন্যরকম। এখানে আসলে মাত্র 3 জন। হঠাৎ আকাশে কালো মেঘ ঘা ঢাকা দেয় আর বৃষ্টি শুরু হয়। কাচের দেওয়ালে পাশে চেয়ে দাঁড়ায় ফিওনা, অনুভব করে প্রকৃতি নিজেই তার অনুভবগুলোকে সুরেলা সঙ্গীতের মাধ্যমে প্রকাশ করছে। বৃষ্টির জল কাচের দেয়ালে বেয়ে গড়িয়ে পড়তে থাকলো। সে হতভম্ব হয়ে কাচের উপর তেলাক্ত জলাকৃতি দিকে তাকায়, যেগুলো মেঘের ফাঁক গলিয়ে হালকা সূর্যের কিরণ আলোতে রঙিন হয়ে উঠেছে। ফিওনা তার হাত বাড়িয়ে দেয় কাচের ঠান্ডা পৃষ্ঠে জলবিন্দু এর স্পর্শ অনুভব করতে। রান্নাঘরের ভেতর থেকে দৃষ্টিটি শিল্পকর্মের মতো অভিজাত হয়, যেখানে চারপাশের প্রকৃতি আর তার ভাবনা মিলেমিশে এক মহাকাব্যিক সৌন্দর্য সৃষ্টি করছে। ফিওনার হৃদয়ে গেঁথে যায় সেই মুহূর্ত, একটি অমলিন স্মৃতি যা সে কখনো ভুলবে না। ফিওনা এখনও ধ্যানমগ্ন অবস্থায় বৃষ্টি দেখে যাচ্ছে। প্রকৃতির এই অপরূপ সিফনিতে নিজেকে হারিয়ে ফেলছে সে। হঠাৎ একটি গভীর শক্তিশালী পুরুষালী কণ্ঠস্বর তার ভাবনায় বিঘ্ন ঘটায়। কী ব্যাপার? তোমাকে কিচেনে পাঠিয়েছি রান্না করতে, আর তুমি এখানে দাঁড়িয়ে বৃষ্টি বিলাসে মগ্ন। ফিওনা দ্রুত পেছনে ঘুরে দাঁড়ায়। জ্যাসপার কিছুটা অবাক হয়ে যায়। এতদিন ফিওনা চাইনিজ পোশাক পরিধান করেছে, কিন্তু আজকের এই রূপে সে এক নতুন রূপে আবির্ভূত হয়েছে। বাইরের বৃষ্টির মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের সাথে ফিওনার সৌন্দর্য মিশে একাকার। সফেদ রঙের হালকা চিকচিক লিলেনের
গাউনটি আর গা থেকে ঝরে পড়ছে বাদামি চুলের লকগুলি নিচের দিকে থেকে কার্ল করা ঝরে পড়া পাতার মতো মাধুর্য ছড়াচ্ছে। তার বড় বড় বাদামি চোখ গভীর জলের ভাণ্ডার, আর গোলাপি অধরগুলো গোলাপের পাপড়ির ন্যায় নান্দনিক। মেকআপ ছাড়াই কোনো রাজ্যের রাজকুমারীর কোমলতা ফুটিয়ে তুলছে। যদি এখানে জেসপারের জায়গায় সাধারণ কোনো মানব পুরুষ থাকতো, সে নির্ঘাত ফিওনার প্রেমে পড়ে যেত। কিন্তু সৌন্দর্যের মোহে হারিয়ে যাওয়ার ক্ষমতা তার নেই। সে ড্র্যাগন প্রিন্স, যার হৃদয়ে অন্য একটি বোধ জেগে উঠেছে। প্রেম নয়, বরং তার অন্তর্দৃষ্টির দৃষ্টি। তোমাকে রান্না করতে বলা হয়েছে এখন, আর তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করে যাচ্ছ ফিওনা। তোমার সৌন্দর্য মোহ এখানে কোনো লাভ নেই। রান্নার কাজটা সম্পূর্ণ করো দ্রুত। জ্যাসপার তীক্ষ্ণ স্বরে ফিওনাকে নিজের কাজ স্মরণ করিয়ে দেয়। ফিওনা একটা দৃষ্টিকে ভেঙে নিয়ে বলছিলাম, "আহ, ওই মেয়েটার নাম যেন কি ছিল?" ফিওনা বলে উঠল। ফিওনা জিজ্ঞেস করে তার মনে কিছুটা উৎকণ্ঠা প্রবাহিত হচ্ছে। অ্যালভিরা, জ্যাসপার উত্তর দেয়, তার কণ্ঠে অস্পষ্ট এক গুরুত্বের ছায়া। হ্যাঁ, আলভিরা তো কেবল কিচেনে দেখিয়েই গেছে, কিন্তু কিভাবে আর কি কি পদ রান্না করতে হবে তা তো কিছু বলে যায়নি। ওটা বলার কাজ ওর নয়। জ্যাসপার স্থিরভাবে বলল, কারণ আমি যা আদেশ করব তাই রান্না হবে। শোনো, তুমি কি কি রান্না করবে তা বলছি। জ্যাসপার প্রায় বিভিন্ন দেশের, জাপান, চাইনিজ, থাইল্যান্ড, রাশিয়া দেশের কয়েকটা খাবারের আইটেম বলে দেয়। আর কথার সাথে সাথে জ্যাসপার একটি বই তুলে ধরে। বইয়ের পৃষ্ঠাগুলি অক্ষর আর রঙে সজ্জিত। এখানে সবগুলোর রেসিপি দেয়া আছে, ঠিকঠাকভাবে রান্না করো। জ্যাসপার কিচেন থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই ফিওনা ডেকে ওঠে, শুনুন। জ্যাসপার থমকে দাঁড়িয়ে এক মৃদু বিরক্তির প্রকাশ নিয়ে ঘুরে দাঁড়ায়। আবার কি সমস্যা? আমার হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি বলো যা বলার। ফিওনা কিছুটা অস্থিরভাবে উত্তর দেয়, বলছি, আমরা তো মাত্র 3 জন এই বাড়িতে। এত খাবার কার জন্য রান্না করতে হবে? তোমাকে কে বলেছে আমরা 3 জন এই হাউসে? জ্যাসপার কিছুটা বিস্ময়ে বলল, তুমি সহ আরো 5 জন আছে, বুঝলে? মাত্র 6 জনের খাবার, অথচ রান্না করতে বলেছেন যেন 20 জন খাবে। ফিওনা হতভম্ব হয়ে গেল। তো তোমার মতো কি এইখানে সবাই দুর্বল মানবী? জ্যাসপার জিজ্ঞেস করে। সবাই ড্র্যাগন, তাই তাদের খাবারটা বেশি খেতে হয়। আর একটাও প্রশ্ন করবে না। রান্না শুরু করো তুমি। কিছুক্ষণ পর পর আলভিরা এসে তোমাকে দেখে যাবে। জ্যাসপারের বক্তব্য ছিল আদেশের মতো, যা আকাশে উচ্চারিত বজ্রপাতের মতো। ফিওনা কিছুক্ষণ নীরব থাকে, এরপর গভীর নিঃশ্বাস নিয়ে রান্নার কাজে মনোযোগ দেয়। মনের মধ্যে জ্যাসপারের কথাগুলি প্রতিধ্বংসিত হতে থাকে। রান্নাঘরের পরিবেশটি তার জন্য এক অচেনা অথচ কঠোরতম চ্যালেঞ্জ। মিস্টার চ্যাংশিংয়ের মুখে একেবারের পরিস্থিতিটা অবিস্তারতা আর বিরক্তির ছাপ। ল্যাবের ভেতরের সামনে বসে থাকা ওয়াংলির দৃষ্টি গভীর, তীব্র। মিস্টার ওয়াংলি, চ্যাংশিং তার সোজা হয়ে বসার মাঝে বললেন, আজ 3 দিন হয়ে গেল আমি ফিওনার কোনো খোঁজ পাচ্ছি না।
আমাদের উচিত এই ড্রাগনকে মুক্তি করতে দেয়া। আর আমি আজকে এই ড্রাগনকে মুক্ত করতে চাই। ওয়াংলি কিছুটা অস্থির হয়ে ওঠে। মিস্টার চ্যাংশিং, তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আপনাকে তো সেদিনই বলছিলাম ফিওনা একদম ঠিক আছে, যেখানেই থাকুক। ওরা আমাদের ভয় দেখাচ্ছে। চ্যাংশিংয়ের মুখে চিৎকারের প্রস্তুতি স্পষ্ট। আপনি প্লিজ, তিনি কিছুটা উৎকণ্ঠে বললেন, আরেকটা কথা বলবেন না ওয়াংলি। আমি আমার নাতনিকে ফেরত চাই, আজকের মধ্যেই, ব্যাস আজকেই ফেরত চাই। এরপর মিস্টার চ্যাংশিং দীর্ঘ আঙুল দিয়ে সিক্রেট রুমের দরজার পাশে ডিসপ্লেতে প্যানেলে রাখলেন। প্যানেলের উপর সেকেন্ড হাতের মতো নরম সুরে প্রতিটি অক্ষর স্থির হয়ে যায়। সেখান থেকে একটি চাপা সংকেত বাতাসে ছড়িয়ে পড়ে। ওয়াংলি হতাশার একটি দীর্ঘশ্বাস ফেললেন। মিস্টার চ্যাংশিং, আপনি জানেন যে এটা করা কতটা বিপজ্জনক? আপনি কি জানেন ড্রাগনটার মুক্তি আমাদের জন্য কিভাবে বিপদ ডেকে আনতে পারে? চ্যাংশিংয়ের চোখে এক স্থিরতা আর মনে সংঘর্ষের এক ছাপ। আমার জন্য ফিওনার জীবনই সর্বাধিক গুরুত্বপূর্ণ, তিনি বললেন। আমি যে কোনো মূল্যেই আমার নাতনিকে ফিরিয়ে আনব। এই বলে চ্যাংশিংয়ের মুখাবয়বের মধ্যে দৃঢ় সংকল্প ফুটে উঠল। সে নিজেই এক মহাবিশ্বের সম্রাট। সে তার রাজ্যের রত্নের উদ্ধার করতে প্রস্তুত। শুনুন, ওয়াংলি বললেন, আপনি যদি এমন সংকল্প নিয়ে থাকেন, তবে আমাদের আরও প্রস্তুতি নিতে হবে। আমাদের নিশ্চয়তা নিতে হবে যে ফিওনার জন্য কোনো বিপদ আসছে না। আমার প্রস্তুতি নেওয়ার কোনো প্রয়োজন নেই, চ্যাংশিং কিছুটা জোরালো কণ্ঠে বললেন। আমি জানি কি করতে হবে। আমাকে একবারের জন্য দুর্বল মনে করবেন না। সেখানে সেই আলোচনার মধ্যে দুজনের মধ্যে উত্তেজনাময় অদৃশ্য স্রোত প্রবাহিত হতে থাকে। দুজনেই জানেন তাদের সিদ্ধান্তের ফলাফল শুধুমাত্র তাদের নিজেদের নয়, বরং গোটা জগতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। হঠাৎ করে সিক্রেট রুমের দরজা খোলার সাথে সাথে মিস্টার চ্যাংশিংয়ের চোখে পড়ে অ্যাথেরিয়ানের অবস্থা। তার মনের মধ্যে ভয়াবহতা আর উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। অ্যাথেরিয়ান, যে ছিল এক শক্তিশালী ড্রাগন, এখন পণ্যের মতো শুয়ে আছে। তার শক্তি নিঃশেষিত হয়ে গেছে। অ্যাথেরিয়ানের পিঠের উপর স্কেলগুলো এখন সাদা হয়ে গেছে। এক সময় যা ছিল চকচকে নীল, এখন তা মৃত শস্যের মতো ফ্যাকাশে। তার দেহের মধ্যে অবশ্যম্ভাবী এক শূন্যতার চিহ্ন দেখা যায়। শক্তির বিশাল স্রোত ইতিমধ্যে কোথাও গিয়ে মিলিয়ে গেছে। চ্যাংশিং তার হৃদয়ে তীব্র এক সংকট অনুভব করেন। অ্যাথেরিয়ান, তিনি উঁচু কণ্ঠে ডাক দেন, এই ড্রাগনটার এই অবস্থা কি করে হলো মিস্টার ওয়াংলি? এই দৃশ্য দেখে প্রায় হতবাক জানতে চাইল, কেউ অ্যাথেরিয়ানের শক্তি নিয়ে নিচ্ছে, এটা অসম্ভব। চ্যাংশিং অস্থির হয়ে বললেন, আমি তো এই ড্রাগনটাকে এক ফোঁটা টর্চার করিনি। তাহলে এই বেহাল দশা কে কিভাবে করলো? এর কি হলো? মিস্টার চ্যাংশিং কিছুক্ষণ নীরবে ভেবে হঠাৎ খানিকটা অবাক হয়ে প্রশ্ন করে, এই ড্রাগনটার অবস্থা এমন তাহলে কি আপনি করেছেন?
চ্যাংশিং সম্পূর্ণ বাক্য ব্যয় করার পূর্বেই সে তার কথা বলতে পারে না। হঠাৎ করেই চারপাশে পরিবেশটি অন্ধকারে ডুবে যেতে থাকে। তার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আছে। অবাক করে দিয়ে সে নিজের ঘাড়ে হাত রেখে কিছু একটা অনুভব করে আর লুটিয়ে পড়ে ফ্লোরে। চোখের সামনে প্রতিটি বস্তু অবাস্তব মনে হতে থাকে। তার হৃদয়ের মধ্যে আতঙ্কের ঝড় বেয়ে যায় আর তিনি বুঝতে পারেন এটা কোনো স্বাভাবিক অবস্থার ফল নয়। তার মনের মধ্যে ফিস ফিস করে ভেসে আসে ওয়াংলির কৃপণ হাসির শব্দ। আপনি কি বুঝতে পারছেন না চ্যাংশিং? আপনার নাতনি উদ্ধার হোক বা না হোক তাতে আমার কিছু আসে যায় না। আমার এতদিনের কঠোর পরিশ্রম করা গবেষণা আপনি ভেস্তে দিবেন ভেবেছেন? চ্যাংশিং এখনও প্রতিবাদ করতে চায়, কিন্তু কণ্ঠস্বর তার গলার মধ্যে আটকে যায়। সমস্ত শক্তি তার শরীর থেকে বের হয়ে যাচ্ছে। মিস্টার ওয়াংলি ল্যাবে প্রবেশ করার পূর্বে গভীর মনোযোগ সহকারে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আন্দাজ করে ফেলেছিল যে মিস্টার চ্যাংশিং আজ ড্রাগনটাকে মুক্ত করতে চাইবে। তাই নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে সে তার পকেটে লুকিয়ে রেখেছিল তার আনা একটি ইনজেকশনটির মধ্যে ছিল ফ্যান্টানাইল, অত্যন্ত শক্তিশালী অ্যানালজেস্টিক যা দ্রুত অজ্ঞান করতে সক্ষম। যখন মিস্টার চ্যাংশিং অ্যাথেরিয়ানের এমন অবস্থা দেখেছেন, তিনি আন্দাজ করে পেয়েছিল যে এর পেছনে ওয়াংলি রয়েছেন, আর সেটা স্বয়ং ওয়াংলিও ধরতে পেরেছিলেন। তাই তিনি নীরবে মিস্টার চ্যাংশিংয়ের পেছনে এসে দাঁড়ায়। চ্যাংশিংয়ের কাছে পৌঁছে সে নিঃশব্দে তার দ্রুততার সঙ্গে ইঞ্জেকশনটি বের করে একই মুহূর্তের জন্য সে ভয় পায় না। সে চ্যাংশিংয়ের ঘাড়ে ইঞ্জেকশনটি গেঁথে দেয়। এখন তো আর আপনি কিছু করতে পারবেন না, ওয়াংলি বলল। ইঞ্জেকশনের প্রভাবে চ্যাংশিংয়ের শরীরের শক্তি দ্রুত তলিয়ে যেতে থাকে। তার চোখে ভেসে ওঠে অবিশ্বাস, কিন্তু শরীরটাকে তখনই ধরাশায়ী করে দেয় ফ্যান্টানাইলের মারাত্মক প্রভাব। মিস্টার চ্যাংশিং মুহূর্তের মধ্যে মাথা ঝাঁকানিতে অস্থির হয়ে পড়েন। তার চেতনা সম্পন্ন দৃষ্টিতে কিছুই দেখতে পেল না। হালকা দোলানোর পর সে আস্তে আস্তে মেঝেতে পড়ে যায়। তার চোখে বিষণ্ণতার ছাপ। এখন আপনি আর কিছুই বলতে পারবেন না, ওয়াংলি জিজ্ঞেস করে। জয়ের হাসি তার মুখে। ড্রাগনকে মুক্ত করার আর কোনো আশা নেই, কারণ ওই ড্রাগনের শক্তি আমাকে অমরত্ব লাভ করতে সাহায্য করবে। শুধু অমর নয়, আরও অনেক কিছু ভেবে রেখেছি। আমি এই ড্রাগনের শক্তি নিয়ে। এই কথা বলেই ওয়াংলি সঙ্গে সঙ্গে সে বেরিয়ে যায় ল্যাব থেকে। আর কিছু অস্তিত্ব নেই। তার পরিকল্পনা সফল হয়েছে। হাসপাতালের জীবাণুমুক্ত পরিবেশ মিস ঝ্যাংকে অবজারভেশনে রাখা হয়েছে, যেখানে হাসপাতালের সাদা দেয়ালগুলি কেবল জীবন মৃত্যুর বাস্তব থেকে ঘিরে রেখেছে। ফিওনা কোথায় চলে গেল হঠাৎ? ডক্টর লিউজাং তার চিন্তায় মগ্ন। মেয়েটি ফোনটিও বন্ধ রেখেছে। তার গতিবিধি একেবারে অজানা। লিউজানের মন একটি কলসির মতো প্রতিনিয়ত পানির মতো ভাবনার ভাবে ভারী হয়ে উঠেছে। একদিকে মিস ঝ্যাংয়ের স্বাস্থ্য, অন্যদিকে ফিওনাকে খুঁজে বের করার তাগিদ।
এখনো আসছে না কেন? কি ঘটেছে মেয়েটার সাথে? এই প্রশ্নগুলো মাথায় ঘুরছে। আতঙ্কে সে নিজের অস্থির হাতটি চুলে টোপর চালায়, যাতে করে কিছু একাটা খুঁজে পায়। হাসপাতালের সাদা আলো, চিকিৎসা সরঞ্জামের শূন্যতা আর রোগীর স্নায়বিক অবস্থার মধ্যে আটকে থাকা মানুষের কষ্ট, সব কিছুই এই মুহূর্তেই লিউঝানের আরও হতাশা করে তোলে। আমি তাকে খুঁজে বের করব, সে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করল। এর মধ্যেই তার মনে একটি প্যানিকের বোধ সৃষ্টি হয়। ক্যামেলিয়া, কিন্তু তুমি ঠিক আছো তো? লিন আর লিয়া ফিওনাদের বাড়িতে প্রবেশ করে অবাক হয়ে যায়। সমস্ত বাড়ি জুড়ে নিস্তব্ধতা, প্রতিটি কোণায় ফিওনার উপস্থিতির ছায়া, তবে সে নেই। হতাশা তাদের হৃদয়ে কষ্টের টান তৈরি করে। ফিওনা কোথাও নেই। লিন মৃদু গুঞ্জন করে কথাগুলি বাতাসে ভাসতে ভাসতে খুঁজে পায়, তবে উত্তর আসে না। আমাদের এখন কি করা উচিত? লিয়া মাথা নিচু করে বলে, এতদিন পর এখনও সে ফিরে আসেনি। ফিওনাকে না পেয়ে সেদিন তারা দুজনেই ফিরে যায় যার যার বাড়িতে। লিয়া ডরমিটরিতে ফিরে আসে। ডরমিটরিতে ফিওনার ব্যবহৃত জামা কাপড়, বইয়ের স্তূপ, প্রতিটি জিনিস সেভাবেই আছে, কিন্তু ফিওনার হাসি গলা সেখানে অনুপস্থিত। লিয়ার মনের মধ্যে উথাল উথালভাবে থাকা অসহায়ত্ব, সুনির্দিষ্ট উপলব্ধির ছোঁয়া। এখন তার সঙ্গী না থাকায় এই স্থানটি শূন্য হয়ে গেছে। কোথায় চলে গেল ফিওনা? লিয়া আঙ্গুলের ডগায় জামা কাপড়ের পাঁজর স্পর্শ করে বলে, আমরা আবারও কবে একসাথে হব ফিওনা? লিন তার বাসার জানলার সামনে বসে ভাবতে থাকে ফিওনার সাথে কাটানো মুহূর্তগুলো। মুখে এখন কঠিন রেখা ফুটে ওঠে। সে ফিরবে, আমার বিশ্বাস ফিওনা ফিরবে। তবে ভিতরে ভিতরে সে নিজেই জানে যে চিন্তাটি সেই ফাঁকা বাড়ির নিস্তব্ধতার মতোই ভঙ্গুর। কখনো একা থাকার এই সঙ্গী মুহূর্তগুলো যতই বিরক্তিকর হোক না কেন, ফিওনার অভাবের জন্য তারা অন্তরালের এক অদৃশ্য দেয়ালে বাধাপ্রাপ্ত। তাদের হৃদয়ে অতলান্ত দুঃখ আর প্রত্যাশার ফিওনা ফিরে আসার। তার সাথে সাথে এই পর্বটি এখানে শেষ করলাম। পরবর্তী পর্ব শুনতে ভুলবেন না সবাই। সাথে সাথে কমেন্ট করবেন, কমেন্টে আমাদের উৎসাহ জাগায়। আজদাহা গল্পের পরবর্তী পর্ব। দুদিন পেরিয়ে গেছে। রাতের নিবিড় আধারে পৃথিবীর গাঢ় নিস্তব্ধতা ফিওনার ভেতরের শূন্যতাকে আরও প্রকট করে তুলছে। সে কাচের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরে। মনের গহীন কোণ থেকে তুলে আসে স্মৃতির ঝাপসা ছবিগুলো। গ্র্যান্ডপা, মিস ঝ্যাং, লিয়া, লিন সকলেই যেন এক একটা স্বপ্নের মতো অস্পষ্ট হয়ে যাচ্ছে। মিস ঝাংয়ের রোগশয্যা আর গ্র্যান্ডপার উদ্বেগ মাখা মুখ মনে পড়তেই বুকের ভেতর অচেনা এক শূন্যতা পেঁচিয়ে ধরে ফিওনাকে। কাচের দেওয়ালের ওপার থেকে আকাশ মন্থিত কালো মেঘের সমুদ্র। মেঘেরা ঠাই দাঁড়িয়ে আছে সারি ধরে, কোনো বাধা ছাড়া। দেয়ালটা না থাকলে বোধহয় হাত বাড়িয়ে ছুঁয়ে ফেলা যেত এই আকাশের মোহনীয় মেঘের পর্দা। ছুঁয়ে দেখা যেত আকাশের অভ্রান্ত শূন্যতা।
হঠাৎই শুরু হয় ঝুমঝুম বৃষ্টি। মেঘগুলো তাদের ভারী বোঝা আর ধরে রাখতে পারে না। এখানের আবহাওয়া এতটাই অপ্রত্যাশিত, কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো উজ্জ্বল রোদ্দুর। এ যেন প্রকৃতির নিজস্ব এক খামখেয়ালি খেলা। ফিওনার মনে হয় বাইরের প্রকৃতির বৈচিত্র্যের ভেতর সে নিজের বিক্ষিপ্ত মনকেই খুঁজে পায়। কিন্তু বাইরে যতই বৃষ্টির নির্মূল সৌন্দর্য তার সামনে উপস্থিত হোক না কেন, তার ভেতরে জমে থাকা বিষণ্ণতার অন্ধকার কোনোভাবেই মিলিয়ে যায় না। আচমকা সারা গ্লাস হাউস ভূমিকম্পের মতো কেঁপে উঠল। বিশাল কিছু পাহাড়ের উপর ধপাস করে আছড়ে পড়েছে। ফিওনার বুকের ভেতর আতঙ্কের স্রোত নেমে এলো। সে মুহূর্তেই বোঝার চেষ্টা করলো কিসের এমন প্রচণ্ড আওয়াজ, কিন্তু তার মনে কোনো ধারণাই এলো না। লিভিং রুমে জ্যাসপার, থেরেনিয়াস আর আলভিরা বসে গভীর আলোচনায় মগ্ন ছিল। ঠিক তখনই হালকা পদশব্দে গ্লাস হাউসে প্রবেশ করলো অ্যাকুয়ারা। থেরেনিয়াস সাড়া দিয়ে উঠল, প্রিন্স অরিজেন, অ্যাকু তো এসে গেছে। জ্যাসপার তাকালো, শক্ত পাথরের মতো দৃষ্টি দিয়ে অ্যাকোয়ারকে দেখল। আর অ্যাকোয়ারা ধীর পায়ে এগিয়ে এসে সম্মান প্রদর্শন করলো মাথা নুইয়ে। প্রিন্স অরিজেন, অ্যাকোয়ারা বলল, আপনি আমাকে পৃথিবীতে ডেকে পাঠালেন হঠাৎ। কিং ড্র্যাকোনিস বললেন রান্নার কাজে আমাকে নিয়োজিত করতে চান। জ্যাসপার তার গভীর কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ অ্যাকোয়ারা, যতদিন আমরা পৃথিবীতে আছি রান্নার দায়িত্ব তোমার উপর। তবে একা নয়, এখানে আরেকজন আছে। তুমি কেবল রান্না করবে, আর বাকি সব কাজ, কাটা ধোয়া প্রস্তুতি ওই মেয়েটাই করবে। অ্যাকোয়ারা অবাক হয়ে প্রশ্ন করল, কার কথা বলছেন প্রিন্স? জ্যাসপার ঠান্ডা কণ্ঠে বলল, আছে একজন বোকা দুর্বল মানবী। মানবী? অ্যাকোয়ারা বিস্ময়ে ভ্রু কুঁচকে বলল, এই হাউসে কোনো মানুষের আগমন? জ্যাসপার বিরক্ত চোখে তাকিয়ে বলল, অ্যাকোয়ারা, বেশি কথা আর বেশি প্রশ্ন আমি একদম পছন্দ করি না। শুধু আমার আদেশ মেনে কাজ করো, বাকিটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। অ্যাকোয়ারা মাথা নত করে সম্মতি জানালো। প্রিন্সের প্রতিটি কথা ছিল শিলালিপির মতো অবিচল আর চূড়ান্ত। জ্যাসপার গম্ভীর চেহারার ধীর পায়ে উঠে দাঁড়ালো। তার চোখ আলভিরার দিকে নিবদ্ধ আছে। ঠান্ডা কণ্ঠে বলল, আলভিরা, অ্যাকোয়ারাকে ওই মেয়েটার কক্ষে নিয়ে যাও, দেখিয়ে দাও তাকে, আর ওকে জানিয়ে দিও যে তার কাজ কি হবে আগামীকাল থেকে। জ্যাসপারের কণ্ঠে আদেশের কঠোরতা, যা কোনো প্রশ্নের অবকাশ রাখে না। এক মুহূর্তের জন্যও থেমে না থেকে জ্যাসপার হন হন করে সরে গেল, কাঠের সিঁড়ি বেয়ে উপরের দিকে তার ব্যক্তিগত কক্ষে যাওয়ার জন্য। জ্যাসপারের প্রতিটি পদক্ষেপ স্থির, আর তার মুখের অভিব্যক্তি শীতল, নিঃশব্দে তুষারমণ্ডিত পাহাড়ের শীর্ষের মতো নিঃসংকোচ, যেখানে অনুভূতির কোনো চিহ্ন নেই, কেবল আদেশের শক্তি বিদ্যমান। মিস্টার চ্যাংশিংয়ের চোখ পিটপিট করে খুলে এলো। ধূসর আলোর আভায় ধীরে ধীরে দৃষ্টিশক্তি ফিরে আসতে লাগলো। সামনে যা দেখতে পাচ্ছে তা অস্বচ্ছ, অস্পষ্ট। চেতনা ফিরে আসার সঙ্গে সঙ্গেই টের পেলেন তার শরীর শক্তভাবে চেয়ারের সঙ্গে বাঁধা। পায়ের নিচে মেঝের শীতলতা হাড় পর্যন্ত ঠান্ডা করে দিচ্ছে।
তিনি শরীর ঝাঁকাতে চেষ্টা করেন, কিন্তু প্রতিটি ধাক্কায় বোঝা গেল শিকলগুলো মজবুত। তার চারপাশে লোহার বেড়ি জড়িয়ে দিয়েছে কেউ। কক্ষটি অসীম খালি, সাদা দেয়ালের চারপাশে কোনো আসবাবপত্র নেই। মনে হচ্ছে অন্তহীন শূন্যতার মধ্যে আটকে পড়েছেন। চ্যাংশিংয়ের নিঃশ্বাস ভারী হয়ে এলো। তার কপালে ঘাম জমেছে, কিন্তু তিনি কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। শিকলগুলো এতটাই শক্ত, মনে হবে কোনো প্রাচীন কাল থেকে ওগুলো অস্তিত্ব আছে, অবিচল, অমোচনীয়। মনের মধ্যে আচমকা সমস্ত ঘটনা ভেসে উঠল। ওয়াংলির প্রতারণা, বিশ্বাসঘাতকতা, প্রতিটি ভাবনা বিষের মতো প্রবাহিত হচ্ছে তার রক্তে। হঠাৎ করেই তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি সশব্দে চিৎকার করে উঠলেন, ওয়াংলি! বিশ্বাসঘাতক, বেঈমান, কোথায় তুই? সামনে আয়, দেখিয়ে যা তোকে। চ্যাংশিংয়ের কণ্ঠ প্রতিধ্বনিত হলো শূন্য কক্ষে। মনে হলো একা বনের মাঝে দাঁড়িয়ে চিৎকার করছে, কিন্তু উত্তর এলো না, কেবল নিঃশব্দে প্রতিধ্বনি। কক্ষের সাদা দেয়ালগুলো তার কান্নার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ডক্টর লিউজাং ধীরে ধীরে চ্যাংশিংয়ের বাড়ির দিকে এগিয়ে আসে। মনটা কিছুটা ভারাক্রান্ত। মিস্টার চ্যাংশিংয়ের কাছ থেকে ফিওনার কোনো খোঁজ পেতে এসেছিল। দরজায় কড়া নাড়ল, কিন্তু উত্তর এলো না। বাড়ি খা খা করছে, কোনো মানুষের সাড়া নেই। কিছুক্ষণ অপেক্ষা করে লেবের দিকে রওনা দিল। মনের মধ্যে শঙ্কার মেঘ জমাট বেঁধেছে। এতক্ষণে দেখা হয়ে গেল ওয়াংলির সাথে। ওয়াংলি বিস্ময় ভরা কণ্ঠে বলে ওঠেন, এ কি লিউঝাং, তুমি এখানে? গ্র্যান্ডপা, লিউজাং কিছুটা অস্বস্তি নিয়ে বলল, আমি তো এসেছিলাম মিস্টার চ্যাংশিংয়ের সাথে দেখা করতে। ফিওনার কোনো খোঁজ পেয়েছেন কি না জানতে। ওয়াংলি এক মুহূর্ত থেমে বললেন, ও হ্যাঁ, পেয়েছে। লিউজাং উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করল, সত্যি পেয়েছে? কোথায় ফিওনা? ওয়াংলি কিছুটা স্থির কণ্ঠে বললেন, ফিওনা একটা বিশেষ কাজে তার খালার বাসায় গিয়েছে হঠাৎ করেই, গ্রিসে। মিস্টার চ্যাং শিয়ং ওখানে গেছেন কালকে ফিওনাকে আনতে। লিউজাং কিছুটা স্তম্ভিত হলো। ও, কিন্তু কোনো কিছু বলল না। তো আমাকে মিস্টার চ্যাংশিং আর মিস ঝাং তো এখনো হাসপাতালে, তার কি হবে? ওয়াংলি কিছুটা নির্লিপ্তভাবে বললেন, হয়তো চ্যাংশিং সুযোগ পায়নি তোমাকে বলার। তুমি মিস ঝাংয়ের চিকিৎসা চালিয়ে যাও। চ্যাংশিং আর ফিওনা দ্রুত ফিরে আসবে। লিউজাং মাথা নত করে বলল, ঠিক আছে গ্র্যান্ডপা, তবে কেন জানি মনেও শান্তি আসছে না। ওয়াংলি এক হালকা হাসি দিয়ে বললেন, এটাই তো মানুষের জীবন, কিছু না কিছু বোধ হয় সর্বদা আমাদের অস্থির করে রাখে। লিউজাং প্রস্থান করে, কিন্তু তার অন্তরে উদ্বেগের বীজ বপন করে দিয়ে যায় এই কথোপকথন। ফিওনার জন্য মনটা এখনো আনচান করছে। মুখের কথায় শান্তি আসছে না, যতক্ষণ না চোখে দেখে নিশ্চয়তা মেলে। ফিওনা তখনও নিরাবেগ ভঙ্গিতে কাছের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকে। বাইরের দৃশ্য তার চোখে যতটা স্থির মনে হয়, ততটাই প্রগাঢ় নিঃসঙ্গতা। আচমকা দরজা স্লাইডিংয়ের শব্দ খুলে গেল, কিন্তু ফিওনা কোনো প্রতিক্রিয়া দেখালো না। নীরবতার মধ্যে কক্ষে প্রবেশ করল আলভিরা, সঙ্গে আরেকজন। আলভিরার কণ্ঠে একরকম তাচ্ছিল্যের সুর নিয়ে বলল, এই যে মেয়ে, বাইরে কি দেখছো এতক্ষণ ধরে? ফিওনা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, চোখে বিস্ময়।
তার সামনে দাঁড়িয়ে আছে এক অপরিচিত মেয়ে। গায়ের রং তুষারের ন্যায় শুভ্র, আর চুলের রং আকাশের মতো নীল। চোখে অতলান্ত মহাসাগরের গভীরতা। ফিওনা কিছুই বলতে পারল না, বাকশক্তি হারিয়ে গেছে। আলভিরা ঠোঁট কামড়ে বিরক্তির ছাপ রেখে বলল, শোনো মেয়ে, ও হচ্ছে অ্যাকোয়ারা, ড্রাগন সদস্য। ও এসেছে রান্নার জন্য। তবে মনে রেখো, রান্নার বাইরের সমস্ত কাজ তোমার দায়িত্ব। অ্যাকোয়ারা শুধুমাত্র রান্না করবে, আর যা পারো না তুমি, ওসব দেখিয়ে দেবে। এখন কি বুঝে গেছো সব কিছু? ফিওনা জবাব দিল না। মুখে কিছু বলার শক্তি কোথাও হারিয়ে ফেলেছে। আলভিরার চোখে বিরক্তি চেপে বসেছে, কিন্তু সে তা প্রকাশ করল না। কয়েক মুহূর্ত ফিওনার দিকে তাকিয়ে থেকে শেষে হালকা শ্বাস ফেলে বলল, ঠিক আছে অ্যাকোয়ারা, তুমি এবার এই মেয়েটাকে নিয়ে রাতের খাবারের আয়োজন শুরু করো। এটা বলেই আলভিরা ঘুরে দাঁড়ালো, নীরবে কক্ষ থেকে বেরিয়ে গেল। ফিওনার চোখে প্রশ্ন, মনের অস্থিরতা বেড়ে গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা অ্যাকোয়ারা এই অজানা জীবনের নতুন অধ্যায়ের আরেকটি উপাখ্যান। অ্যাকোয়ারা নিঃশব্দে ফিওনার সামনে এগিয়ে এসে দাঁড়ায়, তার মুখে অমায়িক হাসির আভাস। হাই, আমি অ্যাকোয়ারা, আকাশী ড্রাগন সদস্য। তোমার নামটা কি? তার কণ্ঠে এক ধরনের অদ্ভুত মাধুর্য ফুটে উঠল। ফিওনা কিছুটা ইতস্তত করে বলল, আমার নাম অ্যালিসন ফিওনা। অ্যাকোয়ারার ঠোঁটে কোণে হাসি উকি দেয়। বা, তোমার নামটা ঠিক তোমার মতোই সৌন্দর্যে ভরা। ফিওনা অবাক হয়ে যায়। এটাই প্রথমবার যখন কোনো ড্রাগন তার সঙ্গে এত কোমল আর স্নিগ্ধ ভাষায় কথা বলছে। একটু দ্বিধাগ্রস্ত কণ্ঠে সে প্রশ্ন করে, তুমি কি সত্যিই ড্রাগন? অ্যাকোয়ারার ঠোঁটে ওপর আঙ্গুল রেখে খেলাচ্ছিলে বলে, তোমার কি সন্দেহ আছে আমি ড্রাগন কিনা? না না, কিন্তু এখানে আসার পর থেকে এতগুলো ড্রাগন দেখেছি, কেউ তো এত মিষ্টি করে কথা বলে না। অ্যাকোয়ারার চোখের তারায় এক প্রকার গভীর রহস্য জ্বলে ওঠে। সে ধীর কণ্ঠে উত্তর দেয়, আসলে আমি অন্যদের চেয়ে ভিন্ন। আমাদের কয়েকজন ড্রাগনের মধ্যে মানুষের মতো আবেগ অনুভূতির ফাংশনটা অনেক বেশি সক্রিয়। এটাই আমাকে আলাদা করে তুলেছে। ফিওনার মনে একটু প্রশান্তির ঢেউ খেলে যায়। অবশেষে কারোর সঙ্গে কথা বলে শান্তি পাওয়ার মতো কাউকে পাওয়া গেল। সে মনে মনে চিন্তা করে, এই শীতল নিঃসঙ্গ পরিবেশ এমন কারো উপস্থিতি সত্যি স্বস্তি এনে দিল। অ্যাকোয়ারার কথার মধ্যে ছিল এক প্রকার কোমল অভিজ্ঞান, যা তাকে অন্য সব ড্রাগনের চেয়ে আলাদা করে তুলেছিল। অ্যাকোয়ারা ফিওনার দিকে একটু মৃদু হেসে বলে, শোনো ফিউ, আমার নামটা বেশ দীর্ঘ আর কঠিন, তাই না তুমি আমাকে সংক্ষেপে একু বলেই ডেকো, ঠিক আছে? আর আমি তোমাকে ফিউ বলে ডাকবো, কেমন? ফিওনা মাথা নেড়ে সম্মতি জানায়। ঠিক আছে একু। একবারা তার চিরচেনা অমায়িক হাসিটা আরও প্রসারিত করে বলে, আচ্ছা তাহলে চলো রাতের খাবারের আয়োজন করি, তারপর রাতে তোমার সঙ্গে একটু আড্ডা দেওয়া যাবে। ফিওনা কোনো কথা না বাড়িয়ে অ্যাকোয়ারার পিছু পিছু হাঁটতে থাকে। অ্যাকোয়ারা যে অন্য ড্রাগনদের মতো নির্ভীক আর তীক্ষ্ণ হলেও তার ব্যবহারে এক ধরনের মনোহর স্নিগ্ধতা লুকিয়েছিল, যা ফিওনাকে অল্প সময়ে টানতে সক্ষম হয়েছে। দুজন একসঙ্গেই নিচে কিচেনের দিকে ধীর পদক্ষেপে এগিয়ে যায়।
এই নির্জন পর্বতের শীর্ষে গ্লাস হাউসের শীতল নিস্তব্ধতার ভেতরে তাদের পায়ের নিচে কাঠের মেঝেতে প্রতিটি পদক্ষেপ এক ধরনের সঙ্গীত হয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। রাতের নীরবতা ভেদ করে রান্নাঘরে প্রবেশ করা মাত্রই কক্ষটি কিছুটা উষ্ণতা লাভ করে। ফিওনার মনেও ধীরে ধীরে এক প্রকার স্বস্তির বাতাস বইতে শুরু করে। তাদের সামনে রাতের খাবারের আয়োজন অপেক্ষা করছে, আর রাতের গভীরে জমে উঠবে এক নতুন বন্ধনের গল্প। ফিওনা তখন নিঃশব্দে সবজি আর মাছ কাটতে ব্যস্ত, আর অ্যাকোয়ারা রান্না করার জন্য মৃদু উত্তাপের মধ্যে পাতিলে মনোযোগী। ফিওনা ধীরে ধীরে অ্যাকোয়ারার দিকে তাকিয়ে প্রশ্ন করে, আচ্ছা অ্যাকু, তোমরা ড্র্যাগনরা এত খাবার খাও, এই ধরনের পরিমাণ কিভাবে সম্ভব বলো? একবারা মৃদু হাসি হেসে বলে, হ্যাঁ, আমাদের রাজ্যে আমরা সঠিক পরিমাণে খাই, তবে সেই খাবারের পুষ্টিমূল্য পৃথিবীর তুলনায় অনেক বেশি। আমাদের এক প্লেট খাবারের যে পুষ্টি থাকে তা পৃথিবীর 10 পাতিল খাবারের চেয়ে বেশি শক্তিশালী। ফিওনার মস্তিষ্কে তখন একটা ধাক্কা লেগে যায়। পৃথিবীর খাবার! সে এক মুহূর্ত চুপ থেকে আবার প্রশ্ন করে, পৃথিবীর খাবার? তোমাদের রাজ্য বলতে তুমি কোন রাজ্যের কথা বলছো? পৃথিবী তোমাদের রাজ্য নয়? অ্যাকোয়ারা তখন ফিওনার দিকে তাকিয়ে একটু মৃদু বিরক্তি নিয়ে বলে, বোকা মেয়ে, তুমি কি বলছো? পৃথিবী থেকে তো ড্রাগন কবেই বিলুপ্ত হয়ে গেছে। আমরা তো ভেনাস থেকে এসেছি। ফিওনার মুখ থেকে নিঃশব্দে একটা ছোট্ট শ্বাস বেরিয়ে আসে। তার চোখ বিস্ফোরক দৃষ্টিতে অ্যাকোয়ারার মুখের দিকে স্থির হয়ে আছে। হাত থেকে সবজি কাটার ছুরি পড়ে যায় ফ্লোরে। শব্দটি রান্নাঘরের নির্জনতাকে ভেঙে দেয়, আর ফিওনার মনে মনে দুলে ওঠে এই নতুন সত্য তার সমগ্র বিশ্বাস কাঠামোকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। ফিওনার ঠোঁট কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো একটি প্রশ্ন, গলার স্বর একেবারে শীতল, তোমরা সবাই ভেনাস থেকে এসছো? অ্যাকোয়ারা নির্দ্বিধায় বলল, হ্যাঁ, পুরো ভেনাসটাই তো ড্রাগনদের রাজ্য। ফিওনার শরীর জুড়ে বিদ্যুতের মতো কেঁপে উঠল। ভেনাস, যে গ্রহের দিকে সে ছোটবেলা থেকে অপার মুগ্ধতায় চেয়ে থেকেছে, সেই উজ্জ্বল নক্ষত্রময় স্বপ্নের জগৎ! অথচ এখন অ্যাকোয়ারা মুখ থেকে বেরিয়ে আসা এই নির্মম সত্য সেই স্বপ্নকে কঠিন বাস্তবতার শিকলে বন্দি করে ফেলেছে। ভেনাস, যেখানে সে কল্পনা করত শান্তি, সৌন্দর্য আর অপার্থিব আলোর উপস্থিতি, সেখানে জেসপারের মতো ফায়ার মনস্টারদের রাজত্ব। ফিওনা আবারও কাপা গলায় প্রশ্ন করলো, তাহলে তোমরা পৃথিবীতে কেন এসেছো? অ্যাকোয়ারা গভীর এক নিঃশ্বাস নিল। প্রাচীন এক ইতিহাস বয়ে আনলো তার মনে। কারণ আমাদের প্রিন্সের ভাই আমাদের আরেক ড্রাগন সদস্য এথিরিয়ানকে পৃথিবীর কোনো এক বিজ্ঞানী বন্দি করে রেখেছে। তাকে উদ্ধার করতেই আমরা এসেছি। এই কথা শুনে ফিওনার মনের ভেতর গভীর এক চিন্তার ঢেউ উঠল। জেসপার বারবার এই বন্দিত্বের কথা বলেছে, কিন্তু তার গ্র্যান্ডপা, বিশ্বখ্যাত বিজ্ঞানী মিস্টার চ্যাংশিং, এমন কাজ করতে পারেন? তার গ্র্যান্ডপা কখনোই এমন নিষ্ঠুর কাজ করবেন না। নিশ্চয়ই কোনো কারণ আছে। হয়তো ওই ড্রাগন পৃথিবীর মানুষের উপর আক্রমণ চালিয়েছে, নয়তো এত বড় বিজ্ঞানী এমন কাজ করতে পারে না। ফিওনার
বিশ্বাস করতে ইচ্ছে হলো না, কিন্তু একই সঙ্গে সন্দেহের বীজটাও মাথাচাড়া দিচ্ছে। জ্যাসপার প্রতিবার বলেছে, আমার ভাইকে মুক্ত করলেই তোমার মুক্তি মিলবে। খাবারের প্রস্তুতির তুমুল ব্যস্ততার মধ্যে হঠাৎ করে কিচেনের প্রবেশপথে আলভিরার উপস্থিতি গম্ভীর এক ছায়া ফেলল। তার পদক্ষেপের শব্দ মেঝেতে ধ্বনিত হলো, আর চোখের এক কোণে ফিওনা দেখল তাকে। মুখে কঠোর এক নির্দেশের ভাব ফুটে উঠেছে। এই একুরিয়া, শোনো। আলভিরার কণ্ঠ শীতল অথচ কর্তৃত্বপূর্ণ। প্রিন্সের কফিটা তৈরি করে ফিওনাকে দিয়ে পাঠাও। একুয়ারা মাথা নত করল, তার চোখে অবিচল দৃঢ়তা। হ্যাঁ আলভিরা, আমি এক্ষুনি কফি তৈরি করছি। ফিওনা তাকিয়ে রইল। প্রত্যেকের আচরণের মাঝে এক অদ্ভুত শৃঙ্খলা আর কঠোর নিয়মের ছাপ। অ্যাকোয়ারার হাত দ্রুত কফির বয়ামে নড়ে উঠল। অ্যাকোয়ারা নিঃশব্দে একটা সসপ্যানে পানি গরম করতে দিল। ধোঁয়া ধীরে ধীরে পাকিয়ে উঠতে শুরু করলো। অন্যদিকে সে দক্ষ হাতে সুমাত্রা কফি বিনগুলোকে কফি গ্রাইন্ডারে নিয়ে পিষতে লাগলো। বড় আকারের দানাগুলোতে ক্রমেই মিহি গুঁড়োয় পরিণত হলো। বিশেষ যত্নে এগুলো পিষা হচ্ছিল। ফিওনার দিকে তাকিয়ে অ্যাকোয়ারা বলল, কফি মেকারে এগুলো দাও। ফিউ, প্রিন্সের জন্য সুমাত্রা ডার্ক রোস্ট কফি তৈরি করো। এই সুমাত্রা কফি ওনার প্রিয়। তবে মনে রেখো, দুধ দেবে, কিন্তু চিনি একদম না। ফিওনার তখন মনে গভীর একটা পুরনো স্মৃতি জেগে উঠল। সেই দিন যখন জ্যাসপার তাকে নিয়ে কফি শপে গিয়েছিল, ঠিক এই একই কফিটা অর্ডার করেছিল। কিছুক্ষণ তার মন সেই দৃশ্যের স্মৃতিতে হারিয়ে গেল। কি হলো ফিউ? অ্যাকোয়ারা কৌতূহলী দৃষ্টিতে প্রশ্ন করল। তাড়াতাড়ি করো, কফি মেকারে ঢালো এগুলো। ফিওনা ধীরে ধীরে কফি মেকারের সামনে চলে এলো। মনের ভেতরে অসহ্য একটা ভাবনা খেলা করছিল। কি ভয়ঙ্কর গন্ধ! এটার মধ্যে আবার চিনি ছাড়া কিভাবে পান করবে জ্যাসপার? মনের সেই গোপন কথাগুলো আওড়াতে আওড়াতে সে কফিটা তৈরি করতে শুরু করলো। ফিওনার হাতে কফির মগ ধীরে ধীরে সেট দ্বারা বেশ শীতল স্রোত বয়ে যাচ্ছে। সে স্থির দাঁড়িয়ে আছে, দৃষ্টিতে দ্বিধার ছাপ। অ্যাকোয়ারা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে উঠল, কি হলো ফিউ? দাঁড়িয়ে আছো কেন? যাও, প্রিন্সের কক্ষে দিয়ে এসো কফিটা। ফিওনার কণ্ঠে অজান্তেই অনিচ্ছার আভাস ফুটে উঠল। আমাকে যেতে হবে? একোয়ারা হালকা হাসি দিয়ে জবাব দিল, হ্যাঁ, অ্যালভিরার কথা মনে নেই? আমার কাজ শুধু রান্না, আর প্রিন্সের আদেশকে আমি উপেক্ষা করতে পারবো না ফিওনা। এটা তোমাকেই করতে হবে। ফিওনার বুকের ভেতর এক অজানা অস্থিরতা ছটফট করে উঠল। জ্যাসপারের সামনে আবার যেতে হবে। সেই অগ্নিদৃষ্টি, সেই নির্দয় স্বর, যখনই তার সামনে গেছে একই রকম শাস্তির মতো মনে হয়েছে সব কিছু। কি জানি এবার কি অপেক্ষা করছে। একোয়ারা আবারও বলল, কি হলো ফিওনা? এত ভাবছো কেন? ফিওনা হালকা কাপা গলায় বলল, না, কিছু না, যাচ্ছি আমি। কফির মগটা শক্ত করে ধরে ফিওনা ধীরে ধীরে কাঠের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠল। প্রতিটি পদক্ষেপে অজানা শঙ্কার মেঘ জমতে থাকলো। করিডোরটা শুনশান, নিঃশব্দ। ফিওনার পায়ের আওয়াজই এক খা খা নির্জনতার মধ্যে সবচেয়ে কর্কশ শব্দ হয়ে উঠছিল। ফিওনা জেসপারের কক্ষের সামনে এসে দাঁড়ালো। মনে হচ্ছিল এটাই তার জীবনের সবচেয়ে অস্বস্তিকর মুহূর্ত। কিভাবে ভেতরে প্রবেশ করবে সে নিজেই জানে না। দরজায় নক করার সাহস তার নেই,
অথচ দরজাটিও অদৃশ্য, স্বপ্নের মতোই গায়েব হয়ে যাচ্ছে। হঠাৎই কোনো জাদুর ছোঁয়ায় স্লাইডিং দরজাটি আপনা আপনি খুলে গেল। চোখের সামনে উন্মোচিত হলো জ্যাসপারের কক্ষ, যার দেওয়ালগুলো কাচের মতো স্বচ্ছ আর পোক্ত। অন্য পক্ষে জ্যাসপার দাঁড়িয়েছিল কাচের দেয়ালের সামনে, উল্টো দিকে ঘুরে। যখন ফিওনা কক্ষের সামনে পৌঁছালো, ঠিক তখনই তার উপস্থিতির সংকেত এলো জেসপারের কাছে। ভেতর থেকে জেসপার ফিওনাকে দেখে নিল। এই কক্ষের ভেতর থেকে বাইরের দৃশ্য সবসময় পরিষ্কার। ফিওনা কাপা হাতে ধীরে ধীরে কক্ষের ভেতরে প্রবেশ করল। প্রতি পদক্ষেপে তার হৃদস্পন্দন দ্রুত গতিতে বাজতে লাগলো। জ্যাসপার তখনও উল্টো দিকে ঘুরে দাঁড়ানো। ফিওনা কাঁপা কাঁপা গলায় বলল, আপনার কফি এনেছি। জ্যাসপার তার কণ্ঠস্বরে ঠান্ডা কাচের মতো অদৃশ্য প্রাচীনে লুকিয়েছিল। টেবিলের উপর কফি রেখে চলে যাও, সে নির্দেশ দিল। ফিওনা যদিও তার নির্দেশ মেনে কফির মগ টেবিলের উপর রাখল, কিন্তু সে সেখান থেকে গেল। সাহস সংগ্রহ করে সে একক প্রচেষ্টায় প্রশ্ন করল, বলছি, আমাকে আর কতদিন এখানে আটকে রাখবেন? জেসপার এরূপ প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো। প্যান্টের পকেটে দুহাত গুজে রাখা তার ভঙ্গি ছিল বাঘের মতো প্রস্তুত, কিন্তু কৌতূহল নিয়েও ছিল। ফিওনার হৃদয়ে হালকা ভয় নাড়া দিল। ফিওনা বুঝতে পারল এখানে সে শুধুই এক প্যাঁচানো চাকা, যা জ্যাসপারের দুর্ভেদ্য খেলার অংশ। কফির তীব্র গন্ধের মাঝে তার চোখের দিকে তাকিয়ে থাকা এই আগুনের মনস্টারের সম্মুখীন হতে ফিওনার মনে নানা প্রশ্নের কুয়াশা ছিল, কিন্তু সেই ভয়ানক অনুভূতির মধ্যে সে আশাও খুঁজছিল, একটি সম্ভাবনা যা হয়তো তাকে মুক্তির দিকে নিয়ে যাবে। জ্যাসপারের কঠোর গলার আওয়াজ ঘুরে ফিরে অন্ধকারের মাঝে প্রতিধ্বনিত হলো, তোমাকে আমি আদেশ করেছি কফি রেখে চলে যেতে, অযথা প্রশ্ন করতে নয়। তার কথায় ছিল শাসকের নির্দেশ, এক অমোঘ আইন যা ভঙ্গ করা যায় না। ফিওনার মনে এক চাপা বিরক্তি উদিত হলো। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, আজব, আমাকে আটকে রেখেছেন, আর আমি তো প্রশ্ন করব না। মানে, আমার এখানে থাকতে খুব শখ লাগছে। মনে হচ্ছে আমি পাহাড়ের বনভোজনের জন্য এসেছি, প্রশ্ন করতে নয়, বরং এসব কিছু উপভোগ করতে। ফিওনার কণ্ঠস্বরে তীব্রতা, পাহাড়ের শীর্ষ থেকে অবতীর্ণ এক ঝর্ণার মতো বিস্ফোরক তার প্রবাহিত। কতবার বলবো, যেদিন তোমার নানা আমার ভাইকে মুক্তি দিবে সেদিন তুমি মুক্তি পাবে, তার আগে নয়। জ্যাসপার তার গম্ভীর কণ্ঠে চূড়ান্ত ঘোষণা দিল, এটা নিষেধাজ্ঞা যা অমান্য করা যাবে না। দেখুন, সত্যি আপনার ভাইকে আমার গ্র্যান্ডপা আটকে রেখেছে? ফিওনা কিছুটা আবেগপূর্ণ কণ্ঠে বলল, আমি তাকে অনুরোধ করব, আমার গ্র্যান্ডপা আমার কথা রাখবে, আমি জানি। প্লিজ আমাকে দিয়ে আসুন আমার বাড়িতে, আমি নিজে আপনার ভাইকে উদ্ধার করে দেব, কথা দিচ্ছি। জ্যাসপার তার কথায় বিদ্রূপ হাসি ফুটিয়ে তুলল। ফিওনার কথাগুলো তার কাছে শুধু বাচ্চাদের কল্পনার মতো মনে হলো। জ্যাসপার এক পা দু পা করে ধীরে ধীরে ফিওনার দিকে এগিয়ে আসতে লাগলো। তার প্রত্যেক পদক্ষেপ অন্ধকারের গহ্বরে একটি নতুন আতঙ্কের জন্ম দিচ্ছিল। ফিওনার হৃদয়ের ধুকপুকুনি বাড়তে লাগলো, ভয়ের অনুভূতি তাকে গ্রাস করছিল।
ফিওনা সমান তালে একে একে এক পা দু পা করে পিছিয়ে যেতে যেতে এক পর্যায়ে কাচের দেয়ালে এসে ঠেকে গেল। তার পিঠের সাথে দেয়ালটি এক শীতল ও শ্বাসরুদ্ধকর বন্ধন তৈরি করছিল। এই মুহূর্তে সে বুঝতে পারল এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা তার জন্য কতটা কঠিন। এই এপিসোডটা এখানেই শেষ করলাম। পরবর্তী এপিসোড শুনতে ভুলবেন না। আপনারা একটু কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আবারও ফিরে আসব আজ যাহা গল্পের পরবর্তী পর্ব নিয়ে। যেতে যেতে কিন্তু লাইক কমেন্ট একদম শেয়ার করতে ভুলবেন না। আমার আপনাদের গল্প শোনাতে ভীষণ ভালো লাগে। তো ততক্ষণের জন্য বাই বাই, টাটা।